এখন না আমি খুব প্রেম করতাম, ওই গানগুলো নিয়ে প্রচণ্ড প্রেমে পড়তাম। আমার মনে হতো যে ওই ক্যারেক্টারটা আমি, ওই মানুষটা আমি এরকম করে নাচতেছি, কেউ আমার জন্য এরকম ঝুলে ঝুলে ফ্লাওয়ার এনে দিচ্ছে, আমি সেটা দেখছি। মানে আমার এই প্রেমটা ছিল মানে ডিফারেন্ট। আমার কেন জানি মনে হয় কি নাটকের মধ্যে সামহাউ ওরা অলওয়েজ ডমিনেট করার ট্রাই করে। পছন্দের পরিচালক কে এবং কার সাথে কাজ করার ইচ্ছা আছে? এবার তুফান দেখার পরে আমার মনে হচ্ছে আমি খুব 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 করে চাই যে আমি রায়হান রাফির সাথে একটা কাজ করতে। পরিমণিকে বলা হয় যে ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নায়িকা। আর ওনাকে ভাবি ভাবি লাগে। বিয়ে করার জন্য এত তো মানুষ থাকলে আমার শাকিব খানকে কেন বিয়ে করতে হবে, তাই না? আমি তো ভাই এখনো বিয়ে করি নাই, তো আমার তো একটা ফার্স্ট হ্যান্ড কাউকে লাগবে। প্রিয় ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি কাজী একটু টিভির নিয়মিত আয়োজন আমি কিছু বলতে চাই। সাথে আছি আমি ইসমত জাকিয়া এবং আমার সাথে আছেন চিত্রনায়িকা মিষ্টি জাহান। কেমন আছো? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। আর তোমাকে দেখে অনেক ভালো লাগছে। থ্যাংক ইউ। আপনাকে দেখে খুব ভালো লাগছে, একদম লাল পরি লাগছে আমার থ্যাংক কাছে। ইউ। হ্যাঁ, এখন ব্যস্ততা কি নিয়ে? এখন তো জানেন কিছুদিন আগে আমাদের দেশের একটা খুব খারাপ অবস্থা থেকে আমরা বেরিয়ে এসেছি, এবং স্টুডেন্ট বা আমাদের সবার মাধ্যমে, ছাত্র জনতার যে আন্দোলনের মাধ্যমে আমরা নতুন স্বাধীনতা পেয়েছি। তারপর আসলে দেশ গঠনের পিছনে অনেকটা সময় চলে যাচ্ছে। ওইভাবে আসলে আমরা নিজেরও কেউ কারো কাজের দিকে মনোযোগ দেওয়ার সময়টা পাচ্ছি না বলা যায়। তো এখন ব্যস্ততা বলতে গেলে স্পেসিফিক কোনো ব্যস্ততা নেই। ফটোশ্যুট বা দু একটা কাজের কথা হচ্ছে, এই তো। আর পড়াশোনা কমপ্লিট হয়েছে এখন, জাস্ট নাও আমার। তো ট্রাই করছি একটা জব টব কিছু একটা, আমার মানে পার্ট টাইম কিছু একটা করবো, এগুলো নিয়ে আছি। আচ্ছা আচ্ছা, নতুন বাংলাদেশে কথা যখন উঠলো তখন আরেকটি আমি প্রশ্ন করতে চাই। এই যে নতুন বাংলাদেশ, এ সম্পর্কে শুনতে চাই, কেমন লাগছে? আমার দুর্দান্ত ভালো লাগছে, মানে এইটাই আসলে চাচ্ছিলাম। এই মানে মানে একটা জায়গার মধ্যে না আমরা কোথাও আটকে ছিলাম সামহাউ। আমরা কিন্তু বুঝতে পারছিলাম না এতদিন কি হচ্ছে, আমাদের সাথে কি চলছে। যেমন আমরা খুব হ্যাপি, আমাদের আসলে কোনো দল দরকার ছিল না, কোনো মানে রাজনীতির টিম নিয়ে আমরা কখনো বোধার না। আমরা আসলে দিন শেষে আমার দেশের সৌন্দর্য, শান্তি, আমার দেশের মানুষের উন্নয়ন, এইটা আমরা দেখতে চাচ্ছিলাম। বাট মানে এর মধ্যে যে এত এত অরাজকতা, আমরা আসলে কোনো কিছু বলতে পারতাম না, মনের ভাব প্রকাশ করতে পারতাম না। হয়তো আপনাকে আমার একটা ওয়েতে ভালো লাগছে না, আমি হয়তো আমার মতবাদটা দিতে পারতাম, যে দিতে পারি যে লাইক আপনার এই জিনিসটা ভালো না, ওইটা খারাপ। আপনার হয়তো আমার কথাটা ভালো লাগবে, হয়তো ভালো লাগবে না, কিন্তু আপনার আমার কথা খারাপ লাগা মানে তো এই না যে আপনি আমাকে আটকে ফেলবেন, নিয়ে রাখবেন। সো এই জিনিসগুলো যখন এখন দেখছি, আগে তো বুঝতাম না, এখন দেখছি তখন মনে হচ্ছে কি আসলে আমরা পরাধীনতার মধ্যেই ছিলাম। স্বাধীনতার আসলে মানে আনন্দটা কি সেটা বুঝতেছিলাম না। সো নতুন বাংলাদেশ নিয়ে আমার বলার চাইতে আমার মনে হয় স্টুডেন্টরা ভালো বুঝছেন, যারা সমন্বয়করা আছেন বা আদার্স যারা আছেন, নতুন একটা আশা ধরে রাখতে পারি। দেখা যাক কি হয়। আমরা আমাদের বর্তমান প্রাইম মিনিস্টার, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের প্রতি আস্থা রাখি, ভরসা রাখি। ওনার মতো একজন মানুষ আমাদের প্রধানমন্ত্রী হোক, এটা আমাদের গর্বের বিষয় ছিল, এবং আমরা খুব প্রাউডলি বলতে পারবো ওয়ার্ল্ডের সামনে যে নোবেল বিজয়ী ওনার মতো একজন মানুষ আমাদের দেশের প্রাইম মিনিস্টার। তো আমি ওভারঅল মানে সিচুয়েশন নিয়ে আমি খুব বেটার ফিল করছি। একদল বলছে যে আমরা নতুন বাংলাদেশ পেলাম, আবার অনেকেই অনেক সমস্যায় পড়ছে। যেমন হচ্ছে রাজনৈতিক যে দলগুলো ছিল না আগে, যে দল ক্ষমতায় ছিল না, যারা হচ্ছে বাইরে কাজ করত, যাদের হচ্ছে আনাগোনা ছিল না, এখন শোনা যাচ্ছে যে চতুর্দিকে তারা হামলা করছে, অনেক বাড়ি ঘর ভাঙচুর করছে, অনেক জমি দখল করছে, অনেককে মারপিট করছে। আম, এই এরকম অরাজকতাটার যেটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ, আর কি এরকম আরো প্রতিনিয়ত অনেক কিছু আমরা শুনতে পাচ্ছি। আমাদের সময় একটা অস্থিরতাও তৈরি হয়েছে। আর আসলে কি দেখুন, আমরা না এই একটা জায়গার মধ্যে দিয়ে হঠাৎ করে কেমন যেন বড় হয়ে গেলাম। আগে কখনো রাজনীতি বুঝতাম না, রাজনীতিটা কি, দেশ নিয়ে যে চিন্তা করতে হয়, সেই জিনিসটা কিভাবে থিঙ্ক করতে হয়, ওইসব জিনিস থেকে আমরা দূরে চলে গিয়েছিলাম। আমরা কেমন যেন একটা অবস্থায় ছিলাম, আচ্ছা দেশে যা হচ্ছে হচ্ছে, আচ্ছা কিছুই তো করার নাই, আমাদের আমাদের আসলে কোনো কিছু বলার নাই, আমাদের কোনো কিছু বলার ছিল না। হয়তো আমরা ভাবতাম যে আমাদের ক্যারিয়ার এখানে কোনো কিছু একটা হয়তো বা হবে, আর যদি না হয় তাহলে হয়তো আমরা বাইরে কোথাও সেটেল হবো। প্রতিটা মানুষ কিন্তু এই চিন্তা ভাবনার মধ্যেই ছিল। তো দিন শেষে আমরা আসলে আমাদের দেশটাকে ভালোবাসতেই ভুলে গিয়েছিলাম। তো রাজনৈতিক দলদের কথা যদি আপনি বলতে চান, তাহলে পক্ষ বিপক্ষের কথা বলতে আসবে, যেটা হচ্ছে
আওয়ামী লীগ বা বিএনপি, যাদেরকে আমরা আসলে সবচেয়ে বড়, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জামায়াতে ইসলামের কথা আমি বলতে পারবো না, কারণ তাদেরকে আমি মানে তাদের সেক্টরটাই আলাদা। তারা আসলে তাদের কিছু মতবাদ থাকে, সেই মতবাদের মধ্যেই তারা থাকে, তার থেকে বেরো হয় না, তাদেরকে বের হওয়া যায়ও না। বাট দুইটা, বিএনপি বা আওয়ামী লীগ, যারা কিনা স্বতন্ত্র ব্যাপারটাতে বিশ্বাসী, যারা কিনা তাদের দল তার কোনো হিন্দু মুসলিম বা কোনো মানে সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘুষ্ঠদের দলে নাই, যেটা হয়তো বা জামাত ইসলাম আলাদাভাবে দেখে। সো আমার ওইসব ব্যাপার নিয়ে যেটা মনে হচ্ছে যে এই দুইটা দল পক্ষ বিপক্ষ, যেটা হয়তো বা আওয়ামী লীগ আমি যেভাবে দেখি আমার দৃষ্টিকোণ থেকে, মানে আমি তো কোনো ধরনের কোনো মানে কি বলে দিতে পারবো না, মানে সমাধান দিতে পারবো না। তবে আমার আমার চাওয়াটা বা আমি কিভাবে দেখছি বা আমি কিভাবে দেখা এটাই তো কোয়েশ্চেনটা। সো সেক্ষেত্রে আমি বলবো যে এখানে আমার কিছু বলার নেই, কারণ হচ্ছে একটা দল আর একটা দলের সাথে সারা জীবনই আমাদের দেশে, আমাদের কান্ট্রিতে ম্যাক্সিমাম সময় হয়তো বা এই রাজনীতিটাই চলে এসেছিল, সেটা হচ্ছে পরহিংসা পরায়ণ, প্রতিযোগিতা পরায়ণ। যেমন আওয়ামী লীগ এসে বিএনপির জমি দখল করো, বিএনপিদেরকে মারো, বিএনপিদেরকে আটকাও, এই করো সেই করে, সেটা হয়তো আওয়ামী লীগ করেছিল। না হলে তো এত রাগ কেন থাকবে? আমি তো কখনোই আমার একটা পাওয়ার আসছে বা আপনার একটা পাওয়ার আসছে, আমি আপনার শুধু শুধু আপনি আমাকে এসে মারবেন না, শুধু শুধু আপনি আমার জমি দখল করছেন না। আদার্স অনেক মানুষ আছে দেশের মধ্যে, কারোর সাথে কিছু হচ্ছে না, স্পেসিফিক কিছু মানুষের সাথে হচ্ছে। রিজনটা কি? রিজনে নিশ্চয়ই কিছু না কিছু আছে। সো আমরা তো এগুলো জানি না। এমন অনেক পরিবারের মানুষকে দেখছি যারা কিনা 10 বছর 15 বছর 20 বছর তাদের ফ্যামিলি মেম্বার কোথায় আমরা জানি, তারা জানে না তাদের ফ্যামিলি মেম্বার আদৌ বেঁচে আছে না মরে গেছে, বা তাদের কোনো খবরের ব্যাপারে তাদের কোনো আইডিয়া নাই। সো মানে এদেরকে কি অ্যান্সার দিবেন? তো আমি বলবো যে আপনার কোনো ক্ষতি যদি আমি কখনো করে থাকি, আপনার কোনো সুযোগ কোনো না কোনো সময় আসলে আপনিও আমার ক্ষতি করবেন। যদিও আমি এটাকে একদমই সাপোর্ট করি না, আমি চাই না, কারণ প্রতিহিংসা পরায়ণতা থাকলে এটা বাড়বে, এটা কখনো কমবে না। সো একজন সাধারণ মানুষ হিসেবে আমি মনে করি আমাদের আসলে সবকিছু এসব থেকে বেরিয়ে আসা উচিত, এবং এই তো। ওকে, আমরা পলিটিক্যাল নিয়ে আর কথা না বাড়াই। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি বলে ফেলছি, আমার আইডিয়া নেই এইসব ব্যাপারে একদমই। হ্যাঁ। মিষ্টি জাহান এই নামটি নিয়ে বলবো। অনেকেই বলে যে মিষ্টি জান্নাত নামে একজন চিত্রনায়িকা রয়েছে, তার নাম দেখেই নামকরণ করে অনেকেই মিষ্টি জাহান, মিষ্টি জান্নাত ইত্যাদি। এ প্রসঙ্গে কি বলবে? দেখুন, মিষ্টি জান্নাত বলে যে একজন নায়িকা ছিল আমি জীবনে জানতামও না। ভেরি সরি টু সে। আমি জাস্ট রিসেন্টলি কিছুদিন আগে জানতে পেরেছি কি যেন শাকিব খানকে বিয়ে করার ইস্যুটা নিয়ে আমাদের আমাদের তৃতীয় স্ত্রী হতে চায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও মাই গড, খুব বিচ্ছিরি একটা প্রতিযোগিতা। আই রিয়েলি হেট দিস কাইন্ড অফ পিপল, আই ডোন্ট নো ওয়াই। তার কিসের জন্য? মানে তাদেরকে জীবনে জামাই, সরি আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড, বাট আমার যেটা মনে আসে আমি সেটা বলে দিই। খুব সরি, আমার মনে হয় যে হোয়াট এভার হি ওর শি ইজ, সে কি চিন্তা করলো, কি ভাবলো, আই রিয়েলি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমার কাছে মনে হচ্ছে যে আমাদের আর্টিস্টের আসলে, বা আর্টিস্ট বা একটা মানুষ বা একটা মেয়ে হিসেবে আমাদের মিনিমাম একটা মানে পার্সোনালিটি থাকা উচিত। তো এটা আসলে শাকিব খানের যারা বউ হয়েছেন পূর্বে বা যারা হতে চাচ্ছেন তাদের মধ্যে সেটা নেই, যার কারণে আসলে তার শাকিব খানকে নিয়ে নিজেকে অনেক বেশি উপরে নিয়ে যায়। তাহলে তোমার নামটা কি পরিবার থেকে রেখে দেওয়া? পরিবার থেকে বলতে কি, আমার নামটা হচ্ছে একদমই আদরে একটা নাম। আমাকে ফ্যামিলির খুব কাছের মানুষ ছাড়া ওই নামটা জানতো না সবাই। মিষ্টি জাহান যে নামটা এসছে সেটা হচ্ছে, জাহান হচ্ছে আমার নামে রাশিদা জাহানের একটা অংশ হচ্ছে জাহান। আর মিষ্টি বেসিক্যালি হচ্ছে আমার পরিবারের কাছের 2-4 জন মানুষ ছাড়া কেউ ডাকতো না। স্কুল কলেজ থেকে কখনোই কেউ আমাকে ডাকতো না। বাট আমি যখন প্রথম নাটক ক্যারিয়ার স্টার্ট করি, সো আমার নামটা যদি রাশিদা জাহান, মুক্তা, এত বড় একটা নাম ওরা ডাকতে পারছিল না। সো আমার মা হঠাৎ করে ডাকে মিষ্টি সোনু, তো তখন সবাই বলছে এইটা তো খুব সুন্দর একটা নাম, তোমার এই নামটাই থাকুক, মিষ্টি জাহান বলো, মিষ্টি জাহান বলো। সো এখন দেখছি সবাই আমাকে মিষ্টি জাহান নামে চিনতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছে। ছোট্ট নাম যেহেতু, সবাই স্বাভাবিক এত টাইম দিতে পছন্দ করে না, ছোট 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 কিউট কিউট ব্যাপার। তো সেখান থেকে বেসিক্যালি মিষ্টি জাহান হিসেবেই আমাকে ম্যাক্সিমাম মানুষগুলো, ইন্ডাস্ট্রির মানুষগুলো বিশেষ করে বেশি জানে আমাকে বা চেনে। আর মিষ্টি জান্নাত যার কথা বলছেন তাকে আমি আগে কখনোই চিনতাম না, সো ওনার কাছ থেকে নেওয়ার তো প্রশ্নই আসে না। মিষ্টি জাহান নামটা কিন্তু খুবই সুন্দর, এবং মিষ্টি জাহান কি কখনো উপলব্ধি করেছে যে সে কতটা সুইট? ও মাই গড, দিস ইজ ফর ইউ অ্যান্ড দিস ইজ ফর মাই অডিয়েন্স। যাই হোক, এত না স্বাভাবিকভাবে যে কেউ কমপ্লিমেন্ট দিলে খুব ভালো লাগে। হ্যাঁ, আমি তো দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। থ্যাংক ইউ সো মাচ। না, ওইভাবে উপলব্ধি করি নাই। আমার যেটা মনে হয় একটা মানুষ ভিতর থেকে আসলে কতটা মিষ্টি, কতটা ভালো,
সেটা ইম্পর্ট্যান্ট ইস্যু। তবে হ্যাঁ, কেউ যদি কমপ্লিমেন্ট দেয় ভালো লাগে। প্রিয় ভিউয়ার্স, আমরা গল্প করছি মিষ্টি জাহানের সাথে, আবার ফিরছি তার কাছে। মিষ্টি জাহান, শৈশবকালটা কিভাবে কেটেছে? শৈশবকালটা অনেক মনে করার বিষয়। হ্যাঁ, আমার খুবই সুন্দর একটা শৈশব ছিল। ফ্যামিলির ভাই বোন ৩ জন, আমি বড়। স্বাভাবিকভাবে বড় মেয়ে হিসাবে প্রিভিলেন্সটা একটু বেশি ছিল, আদরে ছিলাম। বলা যায় আমার ফ্যামিলির মধ্যে আমার চাচা বা আমার আদার্স যারা আছে তাদের মধ্যে একমাত্র মেয়ে আমি। সো আমার বড় একজন বোন ছিল, আমার বড় চাচার একটা মেয়ে আছে, সে আবার আমার চাইতে জয়েন্ট ফ্যামিলি ছিল? জয়েন্ট ফ্যামিলি ছিল না, আমি ঢাকায় বড় হয়েছি। তারা হচ্ছে কেউ, যেহেতু আমাদের হবিগঞ্জের মানুষজন দেশের বাইরেই থাকা তাদের, আচ্ছা। সো বাংলাদেশে ওরকম কেউ ছিল না। তো এইভাবেই আমার বড় হওয়াটা, পড়াশোনা, ফ্যামিলিতে আদরে। আর গ্রামে মাঝে মাঝে যেতে খুব পছন্দ করতাম, যখন সবাই ফ্যামিলি মেম্বার একসাথে হতো। ওই মেমোরিজগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। ছোটবেলায় গ্রামে যেতেই বেশি পছন্দ করতাম, ওখানে গেলে খেলাধুলা করার সুযোগ হতো। এই তো। শৈশবের কোনো স্মৃতি মনে পড়ে? শৈশবের স্মৃতি, হ্যাঁ, স্মৃতি বলতে কি, আমার 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 বড় চাচা যে আছেন তাকে তো আমার ফ্যামিলির সবাই খুব মানে খুব ভালোবাসে তাকে। তো আমরা যখন ফ্যামিলি সবাই একসাথে হতাম, তো তখন আমাদের হবিগঞ্জ তো হাওর এলাকা, তো এখানে বেসিক্যালি অনেক মাছ ধরা যায়। অনেক মানে হাওর যখন বৃষ্টি, বর্ষার সিজন, যে বর্ষার সিজনটা যাচ্ছে ওই সময়টাতে প্রচুর মাছ হয়। তো আমার বাবা চাচারা সবাই যদিও তাদের মধ্যে করে বিভিন্ন প্রফেশনে, ডিফারেন্ট প্রফেশনে ব্যস্ত, বাট তারা আবার ছোটবেলা থেকেই পছন্দ হচ্ছে মাছ ধরা। মাছ আচ্ছা। ধরতে যাওয়াটা তাদের কাছে খুব ইন্টারেস্টিং একটা ইস্যু ছিল। তো এই ব্যাপারটা আমার খুব নিজেকে স্পেশাল ফিল করায়, যেটা হচ্ছে যে তারা যখন মাছ ধরতে যেত আমি দেখতাম পুরো নৌকা ভরে ভরে মাছ নিয়ে আসতো, ছোট ছোট পুঁটি মাছ, ডিমওয়ালা পুঁটি মাছ। আমি এই পুঁটি মাছটাকে চিনতাম ভালো, আমার খেতে ভালো লাগতো, ভাজি করে করে খুব মজা লাগতো। তো সে যখন জালটা নিয়ে যেত তখন আমাকে বলতো যে আম্মু তুমি একটু এটাকে ধরে দাও তো, মানে ইয়া করে দাও তো, তুমি টাচ করে দিলে না অনেক মাছ আসবে। তো আমি এটা খুব বিশ্বাস করতাম। তো কোনোদিন যদি কেউ ভুলেও যেত কোনোদিন, আমি গিয়ে বলতাম দেখো আমি ধরে দিই, না হলে কিন্তু জাল পাওয়া যাবে না, মাছ পাওয়া যাবে না। আর মাছটা আসলে সবাইকে বলতাম, আমরা মাছ নিয়ে কিন্তু খুব অবসেসড, আমরা কিন্তু খুব হাওরের মাছ খেতে পছন্দ করি। স্টিল নাও আমাদের বাড়িতেও যদি মাছ আসে হাওর থেকে আসে, এবং সেগুলো স্পেশালি কিনে রাখা হয়, আমার বাবাকে ফোন দেওয়া হয় যেখান থেকে আমরা আসছি এগুলো রাখবে কিনা, এগুলো রেখে দেয়। তো এই একটা স্মৃতি, মানে আমার নিজেকে স্পেশাল ফিল করা। তুমি তো কখনো মাছ ধরনি? বড়শি দিয়ে মাছ ধরেছি, এটা খুব আনন্দের বিষয়। আমার দাদি এটা খুব পছন্দ করতো। মানে আমাদের বাড়িতে এরকম হতো যে আমরা যখন গ্রামে, একদম গ্রামে চলে যেতাম, পাশ দিয়ে নদী আছে, প্রচুর নদী, খাল বিল। তো বর্ষার সিজনটা পুরোটাই ব্লক থাকতো পানিতে। তো আমার দাদি কি করতো, বড়শি নিয়ে বসে থাকতো ঘন্টার পর ঘন্টা। সে খাওয়া দাওয়া সবকিছু ভুলে যেত, মানে সবার এরকমটা, আমিও তার সাথে গিয়ে বসে বসে থাকতাম। আর যদি কখনো মাছ উঠতো সেটা তো খুব আনন্দের, যদিও আমার খুব কম মাছ উঠতো না, খাবারটা নিয়ে চলে যেতাম। আমার এই মেমোরিজ গুলো খুব পছন্দের, আমি গ্রামে এই জন্য যেতে খুব মনে হয় পছন্দ করতাম ছোটবেলা থেকে। কিশোরী বয়সে সবাই প্রেমে পড়ে, তো তুমি কখনো কিশোরী বয়সে প্রেমে পড়েছো? হ্যাঁ, খুব সুন্দর প্রেমে পড়েছিলাম, যেটা হচ্ছে আমার স্ক্রিনের ঋত্বিক রোশনকে আমার ছোটবেলা থেকে প্রচন্ড রকম ভালো লাগতো। মানে আমি ছোটবেলা ওই যে একটা মুভি এসেছিল, কি যেন, কোহি মিল গয়া। হ্যাঁ, কোহি মিল গয়া একটা মুভি এসেছিল, কোহি মিল গয়া। তখন ওকে বাচ্চা বাচ্চা, ওর যে মানে ওই যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারের প্রেমে পড়ে যায়। তারপর যখন ক্রিসের প্রেমে পড়ে যায়, ক্রিসের যে গানটা ছিল, সংটা ছিল, মানে আমি ওগুলো দেখি না। হ্যাঁ, ওই যে না, প্রীতি জিন্তার সাথে, না প্রীতি জিন্তার সাথে তো ছিল কোহে মিল গে, ক্রিস সিনেমার মধ্যে, যেটা প্রিয়াঙ্কা চোপড়ার সাথে ছিল। ওই যে কি বলে, সর্ষে ফুল, হ্যাঁ সর্ষে ফুলের ইয়ার মধ্যে, মানে বাগানের মধ্যে। তখন আমি খুব প্রেম করতাম, ওই গানগুলো নিয়ে প্রচন্ড প্রেমে পড়তাম। আমার মনে হতো যে ওই ক্যারেক্টারটা আমি, ওই মানুষটা আমি এরকম করে নাচতেছি, কেউ আমার জন্য এরকম ঝুলে ঝুলে ফ্লাওয়ার এনে দিচ্ছে, আমি সেটা দেখছি। আমার এই প্রেমটা ছিল মানে ডিফারেন্ট, বাট ওরকম কাউকে তখন পাইনি। ওই নায়িকা হওয়ার স্বপ্নটা ছোটবেলা থেকেই ছিল মনে হয় আমার আমার এখন সেটা ফিল হয় যে হয়তো বা ওই ফিলিংসটাই ছিল আমার।
আমি চাইতাম যে ওই ক্যারেক্টারটা আমি করতে চাই, ওই সৌন্দর্যটা আসলে ক্যামেরাতেই পসিবল, রিয়েল লাইফে কখনোই পসিবল না। সো আই থিঙ্ক আমার প্রেমে পড়াটা ওই ব্যাপারটা নিয়ে, এবং আমি জানি না আপনারা কতটুকু ফিল করতে পারবেন, ওটা রিয়েলি আমি প্রেমে পড়েছিলাম। আমি আচ্ছা, ড্রিম আচ্ছা। দেখতাম, ঘুমাইলেও এরকম মনে হতো যে আমি হয়তো বা কিছু দেখছি, কেউ একজন আমার লাইফে আছে, আমি হয়তো বা গ্রামে গেলে এরকম সর্ষে ক্ষেতের মধ্যে আমি চলে যাব, বা কাশফুলের মধ্যে আমি দৌড়াবো, কি আমার পিছনে পিছনে দৌড়াচ্ছে, আমি কোথাও একটা গাছের মধ্যে কিশোর বসে, বয়সে যা হয়। হ্যাঁ, গাছের মধ্যে বসে থাকি, মাঝে মাঝে বসে থাকতে ইচ্ছা করতো, বাট গাছে উঠতে পারতাম না, এবং ফ্যামিলি থেকে কখনো অ্যালাউ করতো না। মাঝে মাঝে গিয়ে এভাবে ব্যথা পেয়ে যেতাম, খুব দৌড়াদৌড়ি করতে গিয়ে এখানে ব্যথা পেতাম, ওখানে ব্যথা পেতাম, আর কেউ খেলাও নিত না, আমি পারতাম না। ওরা যেভাবে খেলে, ওরা স্পিড, বাচ্চাদের, গ্রামের বাচ্চারা খুব স্পিডই কিন্তু ওরা। তবে হ্যাঁ, মানে ওই সময় মনে হতো উফ, একা একা বসে থাকতাম, কেউ যে নাই কেন যে আমাকে একটা একটা করে ফ্লাওয়ার এনে দিবে, আমি ধরবো, এটা নিবে আমি ধরবো, আচ্ছা, আচ্ছা। বাট এরকম হয়তো না। স্বপ্নের জগতে বাস করছে। আমি এটাই করতাম, স্টিল নাও আমার এটা হয়, স্টিল নাও অলওয়েজ। আমি খালি, আমার মধ্যে মনে হয় একটা দুইটা ক্যারেক্টার থাকে, যেটা হচ্ছে আমি নর্মাল আপনার সাথে কথা বলছি, বাট আরেকটা ক্যারেক্টার অলওয়েজ ড্রিমের মধ্যে থাকে, এবং আমি কি বলবো সেটা নিয়ে চিন্তা করতে থাকি, সারাক্ষণ ভাবতে থাকি, মানে এরকম একটা ব্যাপার অলওয়েজ। আমরা শুনলাম ঋত্বিক রোশনের সাথে প্রেমের গল্প, যে মিষ্টি জাহান ঋত্বিক রোশনের প্রেমে পড়েছিল কিশোরী বয়সে। এখন তো রিয়েল কোনো প্রেমিক আসেনি, রিয়েল কোনো হিরো আসেনি? এখন এই শব্দটা একটু কমপ্লিকেটেড, মানে শব্দটা খুবই কমপ্লিকেটেড এই জন্য, আমার জন্য। হ্যাঁ, আমি ওই ড্রিমটা হয়তো বা সামহাও কারোর কাছে না কারোর কাছে আসলে খুঁজলে পাওয়া যাইতো, বাট পাওয়া যাবে, বাট ওরকমটা তো হবে না, একদম যেরকমটা ভাবি ওরকমটা হবে না, ওরকমটা হয় না। তবে হ্যাঁ, এরকম যে হয় নাই তা না, ভালো তো লেগেছে কাউকে না কাউকে, হয়তো বা ভালোবাসাও হয়েছে, হয়তো বা সেই ভালোবাসাটা আমার পার্সোনাল প্রয়োজনে, বাট যাই ছিল তার প্রয়োজনে, মানে ওইভাবে হয়তো বা রান করে নাই। ড্রিমের জায়গাটা তো অন্যরকম, বাট আচ্ছা, ওরকম আচ্ছা, প্রেমে আচ্ছা। পড়া হয়নি কখনো, তবে ভালোবেসে এসেছে। ওকে। তোমার এই সিনেমা জগতে কিভাবে আসা? সিনেমা আসলে কি, আমি না কখনো ভাবি নাই যে আমি সিনেমা করব, তবে সিনেমা তো খুব সুন্দর হয়, আর সিনেমা তো ডিফারেন্ট, সিনেমার মধ্যে একটা গান থাকে, ড্রিমি ড্রিমি একটা ব্যাপার থাকে, অন্যরকম একটা সৌন্দর্য থাকে। তবে আমি জানতাম না যে আমার সিনেমার অফার ওরকম ভাবে আসবেও। আমার বেসিক্যালি স্টার্ট হচ্ছে নাটকের মাধ্যমে। আচ্ছা, আমার বেশ কয়েকটা নাটকে কাজ করা একটু নাম হয়েছে। শুনি। আমার প্রথম যে কাজটা ছিল সেটার নাম ছিল হচ্ছে এখানে প্রেম আছে। এটা শ্যামল মাওলা ছিল আমার কো আর্টিস্ট। তারপরে মনিরা মিঠু ম্যাম ছিলেন, তারপর আরও অনেক পরিচিত কিছু আর্টিস্ট ছিলেন। তো নাটকের মাধ্যমে স্টার্টিং, তারপর বেশ কয়েকটা নাটকে কাজ করা হয়েছে। তারপর হুট করে না আমার কাছে এমন কিছু স্ক্রিপ্ট আসা স্টার্ট হইলো নাটকের, যেটা না আমার পছন্দ হচ্ছিল না সামহাও। আচ্ছা। আমি না ওই ক্যারেক্টারটা করতে চাই না, আমি ওই মানুষটা হতে চাই না, মানে খুব লাউড, খুব চিৎকার, খুব চেঁচামেচি, যেটার মধ্যে কোনো মানে ভালো লাগা নাই আমার মধ্যে। আর আমার কেন জানি মনে হয় কি নাটকের মধ্যে সামহাও ওরা অলওয়েজ ডমিনেট করার ট্রাই করে, মানে আমাকে কেউ ডমিনেট করবে। হ্যাঁ, মানে সেটা না হয়তো বা ক্যারেক্টারের প্রয়োজনে নেওয়া যায়, বাট আননেসেসারি। আমি মনে হয় আপনারা সেই নাটকগুলো দেখেন কিনা আমি জানি না, বাট এগুলো মানুষ পছন্দ করতেছে। হ্যাঁ, এটা তো মানে মানে অস্বীকার করার কিছু নেই, মানুষ পছন্দ করছে বিধায় এই ধরনের নাটকগুলো হচ্ছে, অনেক ভিউজ হচ্ছে, ভিউ বাণিজ্যের জন্য যেটা হচ্ছিল, অনেক লাউড হতে হবে, চিৎকার চেঁচামেচি করতে হবে, ঝগড়াঝাটি, একজন আরেকজনকে ইনফ্যাক্ট গালিও দিয়ে দিচ্ছে, থাপ্পড় মারতেছে। আমার এগুলো কখনোই পছন্দ না। যে মেয়েরা ছোটবেলা থেকে ড্রিম দেখে দেখে বড় হতো, একটা সফিস্টিকেটেড প্রেম, সফিস্টিকেটেড ভালোবাসা, দুজনের স্পেস থাকবে, দুজনের সমঝোতা থাকবে, দুজনের মধ্যে ভালোবাসা থাকবে, সেখানে এই জিনিসটা তো আমি নিতে পারি না। এটা কি সিনেমায় পেয়েছে? নাটকের মধ্যে ছিল আর কি। তারপর আমার মনে হলো নাটক আমার ভালো লাগছে না, বা নাটক আমি করতে চাচ্ছিলাম না দ্যাট মোমেন্টে, যখন আমার স্ক্রিপ্ট গুলো আসতেছিল। তবে হ্যাঁ, ভালো ভালো নাটকও হয়, হয়তো আমার পরিচিতির জায়গাটা ওখানে না থাকার কারণে আমাকে ভালো ভালো নাটকের অফারগুলো আমার কাছে আসছিল না, বাট যেগুলো আসতেছিল সেগুলো আমার পছন্দ হচ্ছিল না। তখন হঠাৎ করে আমি একটা ওভিসিতে কাজ করি, বম্বে সোর্সের আলুজের একটা ওভিসিতে কাজ করি, সেটা একটা প্রোডাকশন হাউস থেকে। রমিম রাহান ছিল, ঢাকা টকিজ রমিম রাহান। উনি একদিন আমাকে হুট করে কল দিয়ে বলে কি যে আমাদের একটা সিনেমা কথা হচ্ছে, সেই সিনেমাতে তো আমরা আর্টিস্ট খুঁজতেছি, বনি সেনগুপ্ত কলকাতা থেকে থাকবে, তুমি কি কাজটা করতে চাও? আমাদের একজন আর্টিস্ট আছে, বাট তাকে আমরা বাদ দিতে চাচ্ছি। দিকে ছিল সেটার মানে নায়িকা, তো বাদ দিতে চাচ্ছি। বলছে ওকে ফাইন, আমি তাহলে অডিশন দিই। অডিশন দেওয়ার পরে যেহেতু কলকাতার একজন আর্টিস্ট থাকবে, বনি সেনগুপ্ত থাকবে,
আমি খুব সুন্দরভাবে আমার এটার প্রতি আশা ছিল, তারপর আমি টিকে যাই, ওই কাজটা আমার করা, সামহাও ওই কাজটা এখনো আসে নাই, এখনো আসবে কিনা জানি না। তবে তারপরে তো ওই কাজটা করার পরে হঠাৎ করে আমার কিল হিম বলে একটা কাজ হচ্ছিল, সেটা আমি দেখেছিলাম টিজার, এর মধ্যে চলে এসেছিল, খুব বিগ বাজেটের একটা সিনেমা। ওনার যে ডিরেক্টর ছিলেন ইকবাল সাহেব, মোহাম্মদ ইকবাল সাহেব, তো উনি গ্লোরিয়া জিন্সে গিয়েছিল, কলকাতার একজন আর্টিস্ট নাকি ওনার এখানে ছিল, আমি এই স্টোরি সবাইকে বলতেছি অবশ্য। তো এইভাবে ওনাকে নিতে পারছিল না, তারপর আবার নতুন একজন আর্টিস্ট খুঁজতেছিল বাংলাদেশ থেকে, তখন উনি আমাকে এই কাজটা থেকে অফার করে। তারপর ওনার পরবর্তী আরেকটা কাজ ডেড বডি, ওইটা তো আমাকে অফার করে। এইভাবে আসলে আমার ইন্ডাস্ট্রিতে কাজ করে। কোন চরিত্রে ছিল তুমি? আমি এবং শ্যামল ভাই ছিলাম, এবং আরেকটা ভূত ছিল, আর তারপর অশান ছিল, চারজন বেসিক্যালি আমরা এখানকার মানে মেন কাস্ট ছিলাম। মিষ্টি জাহান, আমরা শুনলাম মুভির কথা, নাটকের কথা, সিনেমার নায়িকা না হলে কি করতে? এখনো কিছু না কিছু করার চেষ্টা করছি, সিনেমা নায়িকা আচ্ছা। একদম হয়ে গেছে এরকম না অবশ্য। হ্যাঁ, ভেরি গুড কোয়েশ্চেন। আমার অবশ্য ইচ্ছা ছিল হচ্ছে আমি একটু ব্যারিস্টারই পড়াশোনা করবো, উকিল টুকিল হবো, এরকম একটা প্ল্যানিং, বাট এত পড়াশোনা আমার পক্ষে করা সম্ভব না। আবার আমার সাবজেক্টও ছিল ডিফারেন্ট। তো এখন আমি চিন্তা করছি, আমার তো ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা, এখন আমি দেখি দেশের বাইরে একটু পিএইচডি টিএইচডি যদি নেওয়া যায় হোটেল ম্যানেজমেন্টের উপরে, তারপর একটা কোনো হোটেলের আমি রিসেপশনিস্ট হতে চাই বা ম্যানেজার হতে চাই আস্তে আস্তে আর কি, প্রথমে রিসেপশনিস্ট তারপর ম্যানেজার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার খুব 5 স্টার হোটেলগুলোর মধ্যে এরকম ম্যানেজিং পদে থাকার খুব ইচ্ছা। খুবই ভালো লাগে দেখতে। আমার খুব ভালো লাগে, স্মার্ট লাগে হ্যাঁ, অনেক, খুব আর smart আসবে লাগে। কাউকে কোনো আর হ্যান্ডেল মেয়েদেরকে করা। অনেক ভালো লাগে। হ্যাঁ, আমার এটা খুব হ্যাঁ, পছন্দ। যখন দেশের বাইরে যাই তখন তো খুব ভালো খুবই লাগে। ভালো লাগে। হ্যাঁ, প্রথমত রিসেপশনিস্ট হিসেবেই নিবে আমাকে, আমি শিওর। কারণ ওদের তো আগে ইয়া দরকার। অফিসার টাইপের ওদের অনেক লোক থাকে। হুম। তো তারপর আমার আমার বেসিক্যালি ম্যানেজার, হোটেল ম্যানেজমেন্টের প্রতি আমার মানে ইন্টারেস্টটা বেশি রাইট নাও। আচ্ছা আচ্ছা। শেফ টেফ হওয়ার ইচ্ছা নেই? সেই হতে পারবো না আমি, কারণ আমার রান্না একদমই ভালো না। আচ্ছা। তোমার তবে ফ্রন্টে হ্যাঁ, থাকতে ভালো লাগে? হ্যাঁ হ্যাঁ, আমার Front ফ্রন্টে এ। থাকতে ভালো লাগে। আমার ব্যাক স্টেজের মানুষ আমি না, কারণ ব্যাক স্টেজের মানুষ অনেক বেশি পরিমাণে ট্যালেন্টেড হয়। এটা এটা মানুষ বলে না, হাইলাইটলি বলে না, ভেরি মানে দ্যাট ইজ ট্রু। আপনি যদি একটা সিনেমা দেখেন, এটার পিছনের কারিগরকে, মেন কারিগরকে একজন ডিরেক্টর বা একজন ক্যামেরার পিছনে হচ্ছে একজন ডিওপি, তো পিছনের মানুষগুলো অনেক বেশি ট্যালেন্টেড, হ্যাঁ, আর অনেক বেশি হার্ড ওয়ার্ক করতে হার্ড হয়। ওয়ার্ক করতে পারে। তো সেম, আপনি রান্নাটাকে সার্ভ করে আপনি দিবেন, আমি সার্ভ করবো, ইটস নর্মাল, ইজি, তাই না? সুন্দর করে দেওয়া। যে রান্না করতেছে তার কতগুলো জিনিস মাথায় রাখতে হচ্ছে, সো এত ট্যালেন্ট আমার নেই আই থিঙ্ক। মিষ্টি, তুমি এই যাবত অনেকগুলো কাজ করেছো। এই কাজ করতে গিয়ে তোমার কোনো স্মরণীয় ঘটনার কথা মনে আছে কি? আসলে কি একটা ঘটনা, হ্যাঁ আছে, বাট আমার এখন যেটা মনে পড়ছে রাইট নাও সবচেয়ে ইম্পর্ট্যান্ট ঘটনাটা, সেটা হচ্ছে আমার প্রথম যে সিনেমাটা করা হয়েছিল সেটা হচ্ছে শাপলা মিডিয়ার ব্যানারে ছিল। এটা বলতে আমার খারাপ লাগছে, এখন ভাবতেও খারাপ লাগছে ইনফ্যাক্ট। সো আমার যখন প্রথম শাপলা মিডিয়ার ব্যানারে কাজটা করা হয়, তখন শাপলা মিডিয়ার যে কর্ণধার ছিলেন মোহাম্মদ সেলিম খান সম্ভবত ওনার নাম, তো ওনার সাথে আমার আসলে একবার ওখানে দেখা হয়েছে ওনার অফিসে। তো সেখানেই প্রথম আমার প্রথম আলোর যে নিউজ করেন শফিক আল মামুন বলে একজন আছেন, তো উনি সহ ডেকে আমাদেরকে বসে ওনার অ্যানাউন্সমেন্ট দেয় যে আমাদের মানব দানব বলে যে সিনেমাটা হবে, সেই সিনেমার আর্টিস্ট হিসেবে আমরা মিষ্টি জাহানকে নিতে চাচ্ছি। আর তখন ওই সিনেমাটার আমার ক্যারেক্টারের নাম ছিল শালুক, শালুক বলে একটা ক্যারেক্টার ছিল। সো ওরা ওইভাবেই বলে শালুক, ওর নাম শালুক, শালুক হিসাবে আমরা ওকে নিচ্ছি, আমার ডিরেক্টর সহ সবাই বসে। সো এই লোকটা তখন আমাকে প্রথম মানে সিনেমা করা এবং একটা খামে নিয়ে এসে আমাকে সাইন করায়, সাইন করানোর পরে হচ্ছে যে আমাকে একটা অ্যামাউন্ট দেওয়া হয়, একটা ভালো অ্যামাউন্ট দেওয়া হয় সাইনিক অ্যামাউন্ট হিসাবে। সো মেমোরিজটা তো আমার কাছে বরাবরই স্পেশাল ছিল। নাটকে কখনো এই কাজটা হয় না যে আপনি একটা কাজে একটা প্রফেশনে যাচ্ছেন, যাওয়ার আগে আপনি একটা সাইনিং অ্যামাউন্ট দিচ্ছে, আপনি সেখানে সাইন করেছেন, আপনি আর্টিস্ট হিসাবে চুক্তিবদ্ধ হয়েছেন। এই ফিলিংসটা আসলে আমার কাছে খুব স্পেশাল একটা ফিলিং ছিল, যে আমার তখন মনে হচ্ছিল আমি মেবি প্রপারলি এখন একটা ইন্ডাস্ট্রিতে পা রাখছি, এবং ক্যারিয়ার হিসাবে যদি আমি আমার ইন্ডাস্ট্রির কথা ভাবি, মানে ওয়েটা খুব সুন্দর লাগছিল আমার দ্যাট মোমেন্টে। তো এখন যেটা মনে পড়ছে আমার রাইট নাও, আপনারা তো জানেন কিছুদিন আগে ওনার ছেলে শান্ত খান ছিল, খুবই ছোট্ট একটা ছেলে, সে আমার চাইতে বয়সে কম, ছোট, কিন্তু সে আমার সাথে তার সাথে দেখা হয়েছিল শুটিং স্পটে, তখন আমাদের 2টা সিনেমা একসাথে হচ্ছিল।
প্রথম লট তো হয়ে গেল, দ্বিতীয় লটে যখন আমরা চাঁদপুরে শুটিং করতে যাই, আমি বনি সেনগুপ্ত, ওইদিকে কৌশানী মুখার্জি এসেছিল তার একটা সিনেমা করতে শান্ত খানের সাথে। তো আমাদের সিনেমাটা বেসিক্যালি একসাথে শুট হচ্ছিল, চাঁদপুরেই হচ্ছিল। তো তখন আমার শান্ত খানের সাথে দেখা হয়েছিল, কথা হয়েছিল। বাচ্চা একটা মানুষ, খুবই ইনোসেন্ট সে, তার মধ্যে আসলে আমি ওরকম জানি না তার দোষটা কি, ওরকম কোনো কষ্টের বিষয় পাইনি, বাট আমার কাছে মনে হয়েছিল যথেষ্ট ইনোসেন্ট, একটু বোকা বোকা টাইপের, গ্রামের যেরকম হয়, গ্রামের মানুষটা একটু মানে বড় দেখানোর জন্য যেরকম ফিলিংস। তো ওইটুকু মেমোরিজ ছিল আমার শান্ত খানের সাথে। এবং স্পেশাল মেমোরিজ তো বললাম যে সেলিম খানের সাথে কিছুদিন আগে যখন শুনলাম বাবা এবং ছেলেকে দুজনকে একসাথে পিটিয়ে মেরে ফেলা হয়েছে এই ইস্যুটাতে 5ই আগস্টের পরে বেসিক্যালি, ওই জিনিসটা শুনে আমার খুব খারাপ লাগছে। আমি স্পেশাল মুভমেন্ট বলতেছেন, বাট আসলে এটা স্পেশাল না, যখন আমার মনে পড়ছিল যে মানুষগুলোকে আমি তো খুব স্পেশাল ওয়েতেই দেখেছিলাম। জানি না অন্য কারোর সাথে হয়তো বা খারাপের অনেক রিজন আছে, ওটা তো আর আমি বলতে পারবো না, বাট তারপর ওই জিনিসটা আমার খুব খারাপ লেগেছিল। এবং ওই মোমেন্টে আমার মনে পড়ছে রাইট না, আমার ক্যারিয়ারের ক্ষেত্র যদি বলি। এই যাবৎ তুমি অনেকগুলো কাজ করেছো, তো সবচেয়ে ভালো পরিচালক কাকে তোমার মনে হয়? মানে মানুষ হিসেবে ভালো নাকি ডিরেক্টর হিসেবে ভালো? হ্যাঁ, তোমার কাছে ডিরেক্টর হিসেবে কে ভালো, যেহেতু তুমি কাজ করেছো হ্যাঁ, তাদের? আমি অনেকগুলো কাজ করেছি, সো দুইটা সেক্টরেই আমি কাজ করেছি। আমি নাটক সেক্টরেও কাজ করেছি, আমি সিনেমা সেক্টরেও কাজ করেছি। সো সিনেমা সেক্টরের সাথে আসলে আমার খুব বেশি পরিচালকের সাথে পরিচয় নেই, বা কাজ করা হয়নি। পরিচয় থাকলেও কাজ করার অভিজ্ঞতাটা হয়নি, বা মানে ইয়াটা হয়নি। সো আমার দুজন পরিচালকই ছিলেন। আর প্রথম যে বজদুর রাশেদ চৌধুরী বলে একজন ডিরেক্টর ছিলেন মানব দানবের, আর কিলহিম, এবং পরবর্তী যেটা ছিল কি বলে ডেড বডি, দুইটা সিনেমারই ডিরেক্টর ছিলেন ইকবাল সাহেব। সো আমার কাছে তো ইকবাল সাহেবকেই বেস্ট মনে হয়েছে, কারণ ওনার মেকিংটা আসলে একটু লাক্সারিয়াস ব্যাপার স্যাপার আছে, উনি আসলে খুব সুন্দর যেটা বোঝেন, গ্ল্যামারাস ব্যাপারটা বোঝেন। তো সো মাচ গ্ল্যামার লাভার, আমার খুব ভালো লাগে যে উনি ওই জিনিসটা বোঝেন, বিগ স্ক্রিনটাকে বোঝেন। আচ্ছা আচ্ছা। সো আমার আমার পছন্দের ডিরেক্টর যদি রাইট নাও বলতে হয়, আমি যাদের সাথে কাজ করেছি, ইকবাল সাহেব। ও আচ্ছা আচ্ছা। আরো অনেক পরিচালক রয়েছে, তো পছন্দের পরিচালক কে এবং কার সাথে কাজ করার ইচ্ছা আছে? রাইট নাও আমি খুব বেশি আগ্রহী রায়হান রাফির সাথে কাজ করার। লাস্ট টাইম তার ওই যে তুফান সিনেমাটা দেখার পর, এর আগেও আমি তার মেকিং এর বিগ ফ্যান ছিলাম, বরাবরের সাথে খুব ভালো মেকিং করে, এবং তার সিনেমাটা না সে সুন্দর স্টোরি টেলিংটা খুব ভালো বলতে পারে। সো আমি অনেক আগে থেকেই চাইতাম যে তার সাথে যদি একটা কাজ করার সুযোগ যদি আমার আসে, আমি হয়তো বা খুব হ্যাপি হইতাম। আমার তুফান দেখার পরে আমার মনে হচ্ছে আমি খুব 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 করে চাই যে আমি রায়হান রাফির সাথে একটা কাজ করতে। রায়হান রাফি যদি দেখে থাকেন তাহলে মিষ্টি জাহানকে নিয়ে নেবেন প্লিজ। হ্যাঁ প্লিজ, আমিও রিকোয়েস্ট করছি, ডিরেক্টরটা প্লিজ আমার দিকে একটু সুদৃষ্টি দেন, না হলে তো কাজ করতে পারছি না। এত সুন্দর, এত মিষ্টি, এত সুইট একজন কেউ দেখছে না। অ্যাক্টরস। দেখবে দেখবে এবার। আমরা রায়হান রাফিকে বলছি যে আপনি প্লিজ সুদৃষ্টি দেন। প্লিজ। তোমার মুখে শুনলাম যে ইকবাল সাহেব পরিচালক হিসেবে অনেক ভালো। মানে আমার আমার দুজন পরিচালকের মধ্যে আমার ওনার সাথে কাজ করে ভালো তো লেগেছে। ইকবাল সাহেবকে নিয়ে অনেক বিতর্ক রয়েছে, কেন এটা? উনি না একটু শর্ট টেম্পার টাইপের মানুষ, আমি জানি না, উনি একটু থাকে না, আমরা কেউ কাউকে উত্তর দেওয়ার আগে একটু ভেবে উত্তর দিই, কিন্তু ওনার মধ্যে একটা চরম লেভেলের ইনোসেন্স একটা মানে ক্যারেক্টার আছে, যেটা আসলে কি আমরা নিতে পারি না। ওনার ব্যাপারটা কি হয় মানে খুব আবার ইনোসেন্ট, তার পাশাপাশি অ্যাটাকিং, আচ্ছা, যেটা খুব খারাপ অ্যাকচুয়ালি। উনি হয়তো কিছু একটা জিনিস না বুঝেই বলে ফেলে, বাট অ্যাটাকিং ওয়েতে বলে ফেলে, যেটা কিন্তু খারাপ, যার কারণে আসলে ওনাকে নিয়ে বিতর্কটা বেশি সৃষ্টি হয়। মেকার হিসেবে যদি আমি বলি, দর্শকদের মধ্যে নর্মাল দর্শক যারা নিয়মিত সিনেমা দেখেন, তারা কিন্তু এক বাক্যে বলবেন যে ইকবাল সাহেব মানে আসলে একজন ভালো নির্মাতা, আসলে আচ্ছা, উনি আচ্ছা। ভালো মেকিংটা জানেন, ভালো মেকিংটা বোঝেন। সো বাট ওনার প্রবলেমটা হচ্ছে যে উনি ভেবে কথা বলেন না, অ্যাটাকিং ওয়েতে মানুষের যা সাথে মনে কথা আসে বলেন, তাই কথা তাই বলেন। বলেন, এবং অ্যাটাকিং ওয়েতে থাকেন। ওনার কারোর সাথে আর এটা দোষ আসলে একা দিয়ে লাভ নেই, কিছু কিছু মানুষও থাকে যাকে খোঁচাইতে পছন্দ করে, আর এই খোঁচাইলেই যা খুশি তাই বলো। তো এই হ্যাবিটটা আসলে ঠিক না, এটা ঠিক না। উনি একজন ডিরেক্টর হিসাবে আসলে এটা ওটা ওনার চেঞ্জ করা উচিত। সো এই আর কি। যেহেতু খোঁচানো প্রসঙ্গটা আসলো, সাকিব খান কিন্তু কাউকে খুঁচিয়ে কথা বলে না বা কেউ প্রশ্নও করে না। অনেক সময় দেখা গেছে যে ইকবাল সাহেব সাকিব খানকে নিয়ে অনেক প্রশ্ন করেন,
অনেক নেগেটিভ প্রশ্ন করেন, নেগেটিভ কথা বলেন, এটা কেন? আচ্ছা, এটা সম্পূর্ণ আসলে ওনার বিষয়। ওইসব ব্যাপারে তো আমি থাকি না ওই মুভমেন্টে। আমি বলতে পারব না স্পেশালি। কিন্তু আমার কেন জানি মনে হয় আসলে কি আপনার ব্যাপারে যদি আমার কাছে বারবার জানতে আসা হয় এবং একজন ক্যামেরা ওপেন করে রেডি করে বলে কি, "বলেন তো উনি কেমন? উনি তেমন?" এটা সেটা। এখন আপনি somehow আমার সাথে ভালো না। আপনার সাথে সম্পর্কটা আমার ভালো নাই। তো বললাম না উনার একটা ইনোসেন্ট সাইড আছে যেখান থেকে উনার ভালো নাই। হ্যাঁ, বলে দেয়, এটা কেন হইছে? এটা কেন হইছে?" তো এটা আসলে উনার ম্যাচুরিটিরও একটু অভাব আছে। উনি বয়সে বড় হয়েছেন, অনেক কিছুই হয়েছেন বাট somehow উনি একটা immature। সো উনি বলে না আমার যেটা মনে হয় বাট আপনি কোয়েশ্চেন করলে অ্যান্সার দেয়। আচ্ছা, আচ্ছা। এই আরকি। এটা উনাদের পার্সোনাল ইস্যু। আসলে কি সবচাইতে আপন মানুষটাই আসলে সবচাইতে বেশি তখন কি হয় হাসব্যান্ড ওয়াইফ এর মধ্যে সবচাইতে বেশি মানে হুম। ঝগড়া লাগে। ভালোবাসাটা তাদের মধ্যেই হয়। আমার কারো যেটা মনে হয় ইকবাল সাহেব এবং শাকিব খানের মধ্যে খুব ভালো একটা সম্পর্ক ছিল। বা এখনো আছে। হুম। হয়তোবা এখন কিছু কারণে একটু একজন হচ্ছে নির্মাতা আর একজন হচ্ছে অভিনেতা। অভিনেতা। উনি নির্মাতা এবং তার পাশাপাশি একটা সময় শাকিব খানের প্রোডিউসার হিসেবে উনি বিখ্যাত বেসিক্যালি। শাকিব খানের অনেক ভালো, ভালো সিনেমার প্রোডিউসার হিসেবে উনি ছিলেন, কো-প্রোডিউসার হিসেবে উনি ছিলেন। শাকিব খান এবং উনি ২ জনের যৌথ প্রযোজনায় অনেক কাজ আমরা হুম। দেখেছি। বুবলি আপুকে নিয়ে অনেকগুলো। সো সেটাই। একটু হতে পারে এগুলোর এইজন্য মধ্যে। উনাদের মধ্যে সম্পর্কটা আসলে সবচাইতে সুন্দর এবং ভালো একটা সম্পর্ক ছিল একটা সময়। এখনো আছে। বাট একটু কষ্ট লাগা থেকে থাকে না? ওই রাগটা থেকে কিছু একটা বলে ফেলে। এটাই হয়তোবা। হয়তোবা সব জায়গায় ভালো এবং মন্দ মানুষ আছে, এটা আমরা জানি। কিন্তু মিডিয়াতে শোনা যায় যে গিভ অ্যান্ড টেক ব্যাপারটা বেশি। সত্যি কি তাই? গিভ অ্যান্ড টেক বলতে গেলে কি আমি মানে এটার উত্তরটা যদি আমি খুব নরমালি ভাবে দেই, আমার কাছে এটা খুবই সুন্দর একটা উত্তর আমার কাছে মনে হয়। সুন্দর না আসলে দৃষ্টিভঙ্গিটা সুন্দর বললেই সুন্দর। অবশ্যই গিভ অ্যান্ড টেক ছাড়া কোনো কিছু ওয়ার্ল্ডে হয় না। আপনি আমাকে যদি এখানে ডাকার জন্য নিশ্চয়ই কিছু না কিছু অফার করেছেন বিধায় আমি আজকে আপনার সাথে বসে আছি। আপনি একটা ইন্টারভিউ নিবেন, আমি আপনাকে ইন্টারভিউ দিব। দ্যাট অলসো গিভ অ্যান্ড টেক। রাইট? সো এটাকে আমরা নেগেটিভলি হয়তোবা আমাদের বাংলাদেশের মানুষগুলো এটা রিপ্রেজেন্ট করে। তবে হ্যাঁ, যে নেগেটিভ ওয়েতে আপনি বলতে চাচ্ছেন, যে ওয়েটা আমরা ফলো করছি বা যেই ওয়েটা নিয়ে আমরা মেক্সিমাম সময় কথা বলি, সেক্ষেত্রে আমার মনে হয় কি আপনার যদি দেওয়ার মতো মানে ক্যালিবারিটি থাকে, গুণ থাকে, সেক্ষেত্রে আপনার অন্য কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না। যখন আপনার মধ্যে আসলে অ্যাক্টিং করতে এসে অ্যাক্টিং গুণটাই না থাকে তখন আপনাকে অন্য কোনো কিছু দিয়ে আপনাকে টেক করতে হবে। কিছু না কিছু তো দিতে হবে। গিভ তো করতেই হবে, রাইট? সো গিভ এর ক্ষেত্রে আপনার যদি গিভিংটা যদি আপনার কাছে ডিফারেন্ট কিছু থাকে, আপনার অ্যাক্টিং স্কিল, আপনার একজন আর্টিস্ট হিসেবে আপনার পারফেক্ট, আপনার কাছ থেকে একজন ডিরেক্টর যেটা চাচ্ছে বা একজন প্রোডিউসার যেটা চাচ্ছে, তার সিনেমাকে রিপ্রেজেন্ট করার মতো আপনি ওই গুণটা রাখেন, তখন আপনি তো ওইটাই দিবেন। যখন ওটা রাখার ক্ষমতা না, তখন আপনি অন্য কিছু দিয়ে তাকে হ্যাপি করার চেষ্টা করবেন। দ্যাট ইজ। এটাই কি শুধু? হুম? আমরা অনেক সময় দেখি বা শুনে এসেছি যেটা, সেটা হচ্ছে যে ভালো কাজ পাওয়ার জন্য বিশেষ করে নায়িকারা, হ্যাঁ, তাহলে মনে হয় আমি ভালো কাজ পাচ্ছি না। রিজন হইতে ডিরেক্টর পারে। বা প্রযোজক যারা আছেন তাদের গিভ অ্যান্ড টেক ব্যাপারটা থাকে তাদের মধ্যে। এটা কতখানি আসলে ঠিক? না, নাকি এটা আমরা বেঠিক শুধু না। না, এটা গুজব বেঠিক শুনি? কোনো কিছু না। প্রতিটা সেক্টরই আপনি শুনেন। আমি তো ইনফেক্ট কিছুদিন আগে একটা নিউজ দেখছিলাম। কি যেন একটা সরকারি কর্মকর্তা, তার একটা গোপন ঘর পাওয়া গেছে। একটা ওয়াশরুমের ২ টা কি বলে? আ দরজা। সো এইগুলা কি? তাহলে আমরা আসলে ইন্ডাস্ট্রির এই ক্ষেত্রে বলছি কেন? বিষয়টা সবখানেই আছে। হ্যাঁ। কিন্তু সিনেমা যেহেতু উন্মুক্ত একটা বিষয়, আমরা এখানে সিনেমাটা নিয়ে বেশি কথা দেখতে হয় পাই। বেশি, এক্সাক্টলি কথা হ্যাঁ। হয় বেশি। মানুষ এটার ব্যাপারে হুম। জানতে পারে বেশি, জানে বেশি। যেহেতু আমরা আসলে মানে খুল্লা টাইপেরই মানুষ। আমাদের মধ্যে ঢেকে রাখা, লুকিয়ে রাখা, আমরা কেউ কিছু জানবে না। আমাদের সবকিছুই মানুষ জানে। সবকিছুই পাবলিকলি। আমরা যা হয় আমাদের সবই পাবলিকলি। আমাদের প্রেমটা হয় পাবলিকলি, বিয়েটা হয় পাবলিকলি, আবার ডিভোর্সটা হয় পাবলিকলি। সো সবকিছু সবাই জানে। এর বাইরে যে অনেক মানুষ ডিভোর্স হচ্ছে, বিয়ে হচ্ছে, এগুলো কেউ জানে না। বাট আপনার যে কোয়েশ্চেনটা করছেন, এরকম হয় না বলে আমার তো মনে হচ্ছে না। হয় তো অবশ্যই। হয় না হলে তো মানে পৃথিবীর স্টোরিটাই ডিফারেন্ট হয়ে যাবে। কিন্তু কথা হচ্ছে ভালো কাজ পাওয়ার জন্য অনেকে করতে হয় বা করে এটা আসলে তার পার্সোনাল চয়েস। এটাকে সে চয়েস করে বা কেউ করে না। হয়তো ভালো কাজ পাচ্ছে না বা পেলে আমি আসলে সেই মানুষটাকে কিভাবে নিব সেটা আসলে আমার আসলে সিচুয়েশন বলে দেয় সবকিছু। তো ব্যাপারটা এরকমই। আমি যদি আমার পরিশ্রম দ্বারা, আমি যদি আমার কাজের দ্বারা নিজেকে প্রুভ করতে পারি সামহাউ, ওই কোয়েশ্চেনটা কেউ আমাকে আর করবে না। ওই জিনিসটা আমার কাছে কেউ চাইবে না। বললাম না যে আমি গিভিং এর ক্ষেত্রে যদি কিছু আমার মধ্যে না থাকে, তাহলে আমাকে ডিফারেন্ট কিছু মানুষ চাইবে, ডিফারেন্ট কিছু অ্যাপ্রোচ করবে। তো আমার একটা ক্যারেক্টার আছে। সেই ক্যারেক্টারটা হচ্ছে আমি না সবার কাছে ওই কাজের জন্য সামহাউ অলওয়েজ
মানে বলি না যে আমার কাজ লাগবে, আমাকে দিতে হবে, ওই কাজটাকে আমাকে নিচ্ছেন না কেন, কেউ কাজ করলে মানুষ দেখলাম খুব অ্যাক্টিভ, এটা হওয়া উচিত, বাট আই এম নট দ্যাট মাচ অ্যাক্টিভ। সো ওই ব্যাপারটা থেকে আমি একটু দূরে, আমি জানি না বা জানতে পারছি না, এই আর কি, আমি পিছিয়ে আছি বলা যায়। আচ্ছা, এক সময় আমরা ইন্ডিয়াতে দেখেছি এটা মিটু নিয়ে সবাই কথা বলতো, তো আমাদের দেশে এটা খুব কম দেখেছি যে নিজেকে নিয়ে কথা বলা, মিটু। এই জিনিসটা যেটাকে কি বলে অ্যাবিউজিং এর শিকার হওয়া, এটা চাইল্ডহুড থেকে কোনো না, মেয়েরা বিশেষ করে মেয়েরা। স্পেশালি কোনো না কোনো ওয়েতে কিন্তু, এখন তো ছেলেরাও হচ্ছে, ছেলেরাও, শিশুরাও শিশুরা হচ্ছে, হ্যাঁ, যেখানে সব থেকে ভরসার একটা এটা জায়গা আগে আমরা থেকেই হচ্ছিল, কিন্তু এখন প্রকাশ্যে আসছে প্রকাশে আসছে। বিষয়গুলো। না, এই জিনিসগুলো তো খুবই সেন্সিটিভ একটা ইস্যু, এটা তো বেসিক্যালি মানুষ কেউ না কেউ এটা শিকার, মানে ওটা আসলে নিজে থেকে হয় না, তবে হ্যাঁ কিছু না কিছু জায়গায় সেই শিকারটা কেউ না কেউ তার জীবনের কোনো একটা পর্যায়ে হতো বা হয়েছে। আর স্পেশালি যদি বলা হয় যে আমি হয়েছে কিনা, আমার ক্ষেত্রে যদি প্রশ্ন করা হয়, এক্ষেত্রে আমি বলবো যে এই জিনিসটা কোনোদিনও কোনো মেয়ের সাথে হয় নাই, যে কোনো একটা ভিড়ে যাওয়ার পরে আপনাকে কেউ একটু টাচ করে দিল আপনার চুলে, আপনার কোনো একটা কানে বা আমার ফেসে, যেটা আমার ক্ষেত্রে হয়েছে, কোনো একটা মেলায় গিয়েছিলাম, আমাকে হুট করে এমন করে টাচ করে কেউ একজন চলে গিয়েছে, ওই ফিলিংসটা কিন্তু খুব বিচ্ছিরি একটা ফিলিংস, সারাক্ষণ মনে হয় হু ইজ দিস পার্সন বা হু ইজ দিস পার্সন, এটা মনে হয়। তারপর থেকে তো আমি মানে ভয় পাওয়া শুরু করে দিয়েছি, এরপর আমি কোনো ক্রাউডে যাই না, আমি কখনোই যাই না, আমার ক্রাউড অপছন্দ, আমি একা থাকতে পছন্দ করি, যে ওই ফিলিংসটা হয়, কোনো না কোনো ভাবে অ্যাবিউজিং এর শিকার থাকে, কোনো একটা ব্যাড টাচের শিকার হয়েই আমরা বড় হই, মেয়েদের ক্ষেত্রে এটা হয়। মিডিয়াতে কিছু নায়িকা থাকে, একটা মুভি করার পর দেখা যাচ্ছে যে সে অনেক দামি গাড়ি, বাড়ি, অনেক বা লাক্সারিয়াস লাইফস্টাইল, luxurious, হাউ, lead কিভাবে করছে। কিভাবে এবং হচ্ছে অনেক ব্র্যান্ডের অনেক যেটা, কিছু আমরা দেখতে পাচ্ছি, এবং তারা শপও করে হ্যাঁ যে এটা তো আমার এই ব্র্যান্ডের, আমার ওটা ওই এই ব্র্যান্ডের, ঘড়িটা এটা, এটা এখানে, আমার ব্যাগটা এটা, আমার ড্রেসটা এটা। হ্যাঁ তো আমার ড্রেসটা থাইল্যান্ড থেকে, নর্মাল একটা ড্রেস। যাই হোক, হ্যাঁ এটা আমিও দেখি এবং অবাকও হই, আসলে আমার তো 3টার মতো সিনেমা হয়ে গেছে, আমার হলো না কেন, মানে এটার স্টোরিটা কি, আমি তার নিজেও মানে জানতে চাই। তার মানে তুমি কি আমি পরিচালককে ওদের খুশি থেকে করতে দূরে পারো না? আছি। সরি আমি এটা বলিনি, এটা আপু কোয়েশ্চেন করছে। দেখুন মানে এই কোয়েশ্চেনটা আমারও, আমি একটা সিনেমা থেকে যদি কাজ করি, আমি নিউ হিসাবে আমার রেমুনারেশন খুব বেশি অ্যামাউন্ট আমি ভাবি না, চিন্তাও করি না, বরঞ্চ যে অ্যামাউন্ট আসে সেটা দিয়ে আমার প্রয়োজনটাই মিটে না ঠিক মতো, দ্যাট ইজ ট্রু। হয়তো আমার পছন্দের একটা ফোন কিনতে ইচ্ছা হয়েছে, ম্যাক্সিমাম আমি ওটাই কিনতে পারছি আমার কাজের পরে বা কাজের আগে, ইয়ার একটা অ্যামাউন্ট পাওয়ার পরে, আমার এর বাইরে তো আমি কোনো কিছু করতে পারলাম না, এর বাইরে তো আমার কোনো কিছু হইলো না। তো যাদের হয়ে যায়, কিভাবে হয়ে যায়, তাদের দৃষ্টিভঙ্গিটা আসলে ওইভাবে চেঞ্জ করতে হয়, এটা তো নর্মাল স্টোরি, তাই না? হ্যাঁ এই ক্ষেত্রে যে এমন না যে কেউ হয়তো বা তার ফ্যামিলি স্ট্যাটাস হয়তো ভালো হতে পারে, তার হয়তো আর্নিং সোর্স ডিফারেন্ট হতে পারে, ওগুলোকে আমি কোনোভাবে দেখছি না। হ্যাঁ হোক, কারো হইলো না, হওয়ার পরে তো অনেক দেখলাম পালিয়ে গিয়েছে এখন, তো আমাদের পালাতেও হয় না, আমাদের আচ্ছা। অনেক লাক্সারিয়াস লাইফও লিড করতে পারি না, আবার পালাতেও পারছে না, তো আই এম হ্যাপি উইথ মাই পার্সোনাল লাইফ। আচ্ছা, ইদানিং দেখা যাচ্ছে যে মেয়েরা সুগার ড্যাডি নিয়ে খুব প্রকাশ্যে কথা বলে, যে আমার একটা সুগার ড্যাডি আছে, মানে প্রকাশ্যে কথা বলে। এটা কেন? এটা খুব প্রাউড ফিল ট্রেন্ডি, করে হ্যাঁ এটা বলতে। খুব ট্রেন্ডি একটা ওয়ার্ড, এখন সবাই পছন্দ করে, আমার সুগার ডেডি আছে, আমি তার সুগার বেবিজ, আমি অনেক ওয়ার্ল্ড ট্যুর দিতে পারি, আমার অনেক ব্র্যান্ডেড প্রোডাক্ট কিনতে পারি, আমার সুগার ডেডি আমাকে সবকিছু কিনে দেয়। আসলে কি এটা তাদের পার্সোনাল ইস্যু না, এখন আমি আমি তাদের ব্যাপারটা কেমনে বলবো, হ্যাঁ হয়তো বা তারা খুব প্রাউড ফিল করে, তাদের ভালো লাগে, তার ড্যাডি তাকে সামহাও, নিজের ড্যাডি সামহাও তাকে মানে ফুলফিল করতে পারে না, যেটা সুগার ডিডি করতে পারে। সো আচ্ছা, মানে কিছু বলার নেই, হ্যাঁ মানে আমরা ভালো। ধরে নিব যে তোমার সুগার ড্যাডি নেই। এখন ধরা না ধরা তো পরের ইস্যু, আমি তো নিজেকে ডিফেন্স করতে এখানে আসিনি, আমাকে আমার লাইফটা তো লাইফস্টাইলেই বলে দিবে যে কি আছে কি নেই। সো আমার লাইফস্টাইল দেখে অনেকের মনে হবে যে না অনেক বেটার, অনেকে মনে হবে আর ভাব মারতে আসছে লাক্সারিয়াস, বাট দিন শেষে হচ্ছে জিরো, যে আসলে রিয়েল লাক্সারিয়াস লাইফটা লিড করে তার কাছে কিন্তু আমি জিরো, আম নাথিং। সে দেখে আমি যাই ইউজ করতেছি দ্যাট ইজ ফেক, আমার ফোন 13 Pro Max যেখানে 16 চলে এসছে,
সো যে বোঝার সামনে বুঝবে যে কে আর্ন করে লাইফস্টাইল লিড করে এবং আর্নিং এর মধ্যে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে আর কি রিয়েল লাক্সারিয়াস লাইফটা লিড করে। সো সুগার ডেডি থাকলে তো অফকোর্স আমি রিয়েল একটা লাক্সারিয়াস লাইফ লিড করতাম। কোন নায়িকাকে ফলো করো? ফলো বলতে কি আমি ইন্ডিভিজুয়াল মিষ্টিটাই হতে চেয়েছি সব সময়। হ্যাঁ, হয়তো বা এক এক সময় এক একজনের জিনিস পছন্দ করবো। পার্সোনালি আমার এখন আলিয়া ভাটকে খুব ভালো লাগে। আলিয়া ভাটের স্টাইলিং, ওর ড্রেস আপ, তারপর আনানিয়া বান্ডিকে আমার খুব ভালো লাগছে, ওকে খুব কিউট লাগে, সুইট লাগে। সো আমি স্পেশালি কাউকে ফলো করি না, তবে হ্যাঁ এক একজনের কোনো কিছু ভালো লাগলে সেটা হয়তো বা ভাবি যে ওই লুকটাতে আমাকে কেমন লাগবে। সো পার্সোনালি যদি বলতে হয় যে ফলো কাউকে করি না, তবে সবাইকে আমি দেখি কারো কিছু ভালো লাগে তার কাছে এটা, তার কাছে ওইটা, ওইভাবে নিয়ে নিয়ে একটু নিজের ফ্যাশন সেন্সটাকে বেটার করার ট্রাই করি, লুক আপ, ড্রেস আপ এগুলোকে মেনটেন করার চেষ্টা করি। ওইভাবে ফলো কাউকে করি না। নায়কদের মধ্যে কাকে ভালো লাগে? ঋতিক রোশন বললাম, স্টিল নাও আমার ঋতিক রোশন খুব বাংলাদেশে? পছন্দের। বাংলাদেশের বাংলাদেশে আমার আরফিন শুভকে প্রচন্ড রকম ভালো লাগে, যদি ভালো লাগার কথা বলা হয়। মানে টোটাল হিরোইজম ব্যাপারটা ওনার মধ্যে পারফেক্ট আমি পাই। লুক, সৌন্দর্য, নায়ক খচিত যে ব্যাপারটা, সেটা আমার প্রচন্ড রকম ভালো লাগে আরফিন শুভ। আচ্ছা, যদি 5 জন নায়কের কথা বলি তাহলে কার কার নাম আসবে? 5 জন নায়কের স্পেশালি যদি মানে লাইন আপ করতে, প্রথমে তো শাকিব খানের নাম আসবে। ওনার সাকসেসনেসের দিক থেকে, ওনার কি ক্যারিয়ার বলেন বা ওনার অভিনয় দক্ষতা বলেন, ওনার সবকিছু সফলতা সবকিছুর দিক থেকে নাম্বার 1 শাকিব খানই হবে অলওয়েজ। ওনার বাইরে তো কেউ নেই, থাকার কথাও না। বাংলাদেশের এই মুহূর্তে নেই, আমাদের এক নায়কতন্ত্র চলছে। সবাই চায় এক নায়কতন্ত্র চালাইতে। তারপরে দ্বিতীয় নম্বরে আসবে আমার আরফিন শুভর নাম। তৃতীয় নম্বরে আসবে সিয়াম আহমেদ। 4 নম্বরে আসবে রওশন। 5 নাম্বার সিনেমার মধ্যে সিনেমার আর কোনো নায়ক আছে? আর কোনো নায়কও তো আমি দেখছি না। জায়েদ খান। কেন? নায়ক কবে হলো? প্লিজ, আমি ওনাকে নিয়ে আর কোনো কথা বলতে চাই না। পাবলিক আমার এটার কারণে প্রচুর রাগারাগি করে। উনি নায়ক কবে হয়েছে বলেন তো? আমি তো ওনার সিনেমা কখনো দেখলাম না। ওনার ডিগবাজি ছাড়া আপনি কিছু দেখছেন? কখনো দেখছেন কোনো কিছু? আমি আর কিছু বলতে পারি চাই না। সরি। এর আগে আমি খুব মানে বাজেভাবে বলছি ওনাকে নিয়ে কথা। আমার ওনাকে মানে কি ওনার কখনো সরাসরি দেখা হয়েছে তার সাথে? হ্যাঁ। তখন কেমন লেগেছে? তখনও ভালো লাগে না, কথাবার্তাও ভালো না, ওনার স্মার্টনেস জিরো। ওনার ফোনের কাভার দেখাচ্ছে, কি দেখাচ্ছে, লেম লাগে। ক্যারেক্টারের জন্য হিরো এরকম হবে কেন? মানে খুবই লেম। আমি জানি না আপনারা যারা মানে ডিফেন্স করেন জাহেদ খানের হয়ে, আমাকে ইনফ্যাক্ট আমি দেখি যে কিছু কমেন্ট করে না, এখন তো নায়ক, তুমি কে, হ্যাঁ ভাই আমি একজন নর্মাল মানুষ হিসেবে বলতেছি, আপনি একজন বাংলাদেশের নায়ককে এইভাবে দেখতে চান, তাহলে বাংলাদেশের ইন্ডাস্ট্রি কখনোই বড় হবে না। বাংলাদেশের নায়ক তো জোকার হতে পারে না। বাংলাদেশের নায়ক হিসেবে শাকিব খানের কথা বলেন, আরফিন শুভর কথা বলেন, আপনি সিয়াম আহমেদের কথা বলেন, তারা তো অ্যাক্টিং করছে, তাদেরকে আপনারা সাপোর্ট করেন না, করে কি করছেন? মানে আপনারা কাদেরকে প্রমোট করেন? আমার এটা একটা কোয়েশ্চেন। তাহলে বাংলা সিনেমা কখনোই আগাবে না, বাংলা সিনেমা মানুষ দেখবে না, মানুষ মনে করবে বাংলা সিনেমা মানে হচ্ছে একটা চিড়িয়াখানা। সো প্লিজ, আবার কি যেন একটা হিরো আলম নাকি হিরো হয়ে গেছে, ঠিক আছে, মানে এগুলো বললে মানুষের না আবার খারাপ লাগে হচ্ছে আপনি ওনাকে নিয়ে বললেন ওনার কোন সিচুয়েশনে ছিল, ওকে ফাইন, বাট ওনার জায়গাটা তো ওনার থাকা উচিত। উনি হঠাৎ করে এসে শাকিব খানের মতো জায়গা যদি উনি ডিজার্ভ করতে চায়, তখন তো জিনিসটা খারাপ লাগে, দেখতে খারাপ লাগে, তাই না? উনি মেইন ইন্ডাস্ট্রিতে চলে আসতেছে, মেইন ইন্ডাস্ট্রির মানুষজন ওনাকে নিয়ে কথা বলতেছে। আই রিয়েলি হেট দিস। যার জায়গা থেকে সে এন্টারটেইনার, ওকে ফাইন, সে এন্টারটেইনার, আনডাউটলি জায়েদ খানের জন্য এন্টারটেইনার বা হিরো আলম একজন এন্টারটেইনার, কিন্তু তারা তো নিশ্চয় আর্টিস্ট বা হিরো বা এই কাতার তাদের নাম আসতে পারে না, কখনোই আসা উচিত না। এটা মানে ইনসাল্ট বাংলা ইন্ডাস্ট্রির জন্য, যেমন একটা লজ্জাজনক বিষয় বা অপমানজনক কথাবার্তা, তেমনি আমি বলবো যে মানে অন্যান্য আর্টিস্টদেরকে অপমান করা হয় এভাবে বলে, যারা আসলে এতদিন যাবৎকাল আমাদের শাকিব খানের মতো আর্টিস্ট এতদিন যাবৎ এত পরিশ্রম এত শ্রম দিয়ে আজকে তার এই জায়গাটাকে উনি ক্রিয়েট করেছেন, সেই জায়গার মধ্যে আপনি পাগলামি করে তার জায়গার সাথে আপনি নিশ্চয় তার নামটা জুড়াই দিতে চাইবেন, আমি অ্যাটলিস্ট চাইবো না। সরি। নায়িকাদের মধ্যে কার অভিনয় বেশি ভালো লাগে? অভিনয় ভালো লাগে, অভিনয়ের কথা বলতে গেলে আমি যাদের অভিনয় দেখেছি, বিদে সিনহা, মিম, নুসরাত ফারিয়া, তারপর যে বুবলি,
তারপরে বাংলা সিনেমার আর কার কার অ্যাক্টিং দেখেছি, তাদের সবার মধ্যে অ্যাক্টিং ভালো করলে আমি অবশ্যই বলবো যে বুবলি আপুর অ্যাক্টিং ভালো। মিম আপু সামটাইমস ভালো, সামটাইমস কোথাও যেন একটা প্রবলেম হয়। যেমন আমার ওনার একটা সিনেমার অ্যাক্টিংয়ে আমার মনে হচ্ছে পারফেক্ট উনি অ্যাক্টিং করেছে, বিদ্যা সিনহা ম্যাম। পার্সোনালি আমার তাকে পছন্দ, বাংলা আর্টিস্ট মানে বাংলা ইন্ডাস্ট্রির নায়িকা হিসাবে আমার পছন্দ বলতে গেলে বিদ্যা সিনহা মিমকে। কারণ তার মধ্যে একটা ইন্টারন্যাশনাল লুকস আছে যেটা উনি খুব পারফেক্টলি ক্যারি করতে পারে। ওনার লুকসটা ভালো, যতক্ষণ উনি মুখ খুলে ততক্ষণ পর্যন্ত ওনাকে ভালো লাগে। উনি কথা বলার সময় ওনার মানে সরি আমি আমি জানি না, আমি হয়তো মানে সবাইকে নিয়ে সমালোচনা করছি, বাট আমার কাছে যেটা আমার পার্সোনাল কথা বলা, তাছাড়া আমার অ্যাক্টিং ভালো বলবো বুবলি আপুর। নুসরাত ফারিয়া ওকে দেখতে ভালো লাগে, ও খুব স্মার্ট, অ্যাক্টিং ভালো লাগে বুবলি আপুর। ও পরিমণিও তো আছে আমাদের নায়িকা। ও, পরিমণিকে বলা হয় যে ইন্ডাস্ট্রির সবচেয়ে সুন্দরী নায়িকা। আমার ওনাকে ভাবি ভাবি লাগে। আমাদের গ্রামে না এরকম এরকম খুব মানে চোখা চোখা এরকম ভাবি আছে প্রচুর। আমি ওনাকে প্রথম যখন দেখেছি, হ্যাঁ অফকোর্স উনি খুব লাবণ্যময়ী একটা ফেস, ওনার ফেস সুন্দর, বাট মানে আমার ওনাকে ভাবি আমার ভাবি আছে এরকম দেখতে, এবং একটু ভাবিদের মতে ওনাকে লাগে আমার মানে সামহাও। টিয়ার কি টাইপের করে? হ্যাঁ টিয়ার কি করে? না, ইয়ার কি ওনার বডি ল্যাঙ্গুয়েজ, কথাবার্তা, পাশে বসে এরকম করে না, এই জিনিসগুলো আমার একটু ভাবি ভাবি লাগে। আচ্ছা, জায়েদ খানের সাথে একটু মিল আছে, তাই না? হ্যাঁ বলতে পারেন। তো অ্যাক্টিং অ্যাটলিস্ট উনি ভালো করে, অ্যাক্টিং ভালো পরিমণি আপুর। পরিমণি দেখতে খুব সুন্দর। সামনে থেকে আমি দেখিনি, জানি না, বাট ছবি টবি দেখে মনে হয় সুন্দর, ফেসটা সুন্দর, হ্যাঁ, বাট face টা সুন্দর। আর্টিস্ট হিসেবে আমি তাকে সুন্দর বলতে পারবো না, সরি। মানে অ্যাক্টিং এর জায়গাটা ডিফারেন্ট, মানে ওই সৌন্দর্যটা অন্যরকম, এই সৌন্দর্যটা আমার ভাবি সৌন্দর্যের সাথে মিলাইলে ভালো লাগবে না। না, এখন উনি ভাবি ভাবি হয়েছে। না আগে ওনাকে ভাবেই লাগতো আমার অলওয়েজ, কারণ ওনার অ্যাক্টিংটা না ওই আপ টু দ্য লেভেল ছিল না কখনো, আপ টু দ্য মার্ক ছিল না কখনো। এখনো বরঞ্চ অ্যাক্টিং উনি ভালো করেছেন, আগের থেকে উনি অ্যাক্টিং সুন্দর করেন। আগে এমনি দেখলে এমনি দেখতেছেন ভালো লাগছে, সুন্দরী ভাবি যেটাকে বলে, সুন্দরী ভাবি, উনি একজন পারফেক্ট সুন্দরী ভাবি। আচ্ছা, দুজনকে নিয়ে আমরা সবসময় কথা বলতে দেখি, সেটা হচ্ছে সাকিব খানের এক্স ওয়াইফ যদি বলি। দুজনেই এক্স হয়ে গেছে। দুজনেই এক্স, তাই না? হ্যাঁ একজন হচ্ছে অপু বিশ্বাস, আরেকজন হচ্ছে বুবলি। কার অভিনয় বেশি ভালো লাগে? আমার না কাউকে পার্সোনালি কখনো জানা হয়নি, চেনা হয়নি। পুরোটা তো ফেক, আমরা তো জানি যে সবাই সামনে থেকে একটা ফেক মানুষ, ভিতরে মানুষটা অন্যরকম। তবে মানে খোলা কথা বলার ক্ষেত্রে না আমি যদি বলি, ব্যক্তি উপবিশ্বাস মনে হয় অনেক ক্লিয়ার, এবং ব্যক্তি উপবিশ্বাস মনে হয় মানুষ হিসাবে ভালো। তবে তার কোনো অভিনয় আমি দেখিনি, কোনো কাজ দেখিনি। তবে অভিনয়ের ক্ষেত্রে যদি আমি বলি, অফকোর্স আমি ইনফ্যাক্ট একটু আগে বলছিলাম যে আমার নায়িকাদের মধ্যে অভিনয় যদি বলা হয় প্রেজেন্ট টাইমে, সবচেয়ে ভালো লাগে বুবলি আপুর অ্যাক্টিং। তো অ্যাক্টিং এর ক্ষেত্রে আমি আনডাউটলি বলবো অভিনয়ের ক্ষেত্রে বুবলি আপু ভালো, ওকে। তার অভিনয় আমার ভালো লাগে। নায়ক হিসেবে আমরা সাকিব খানকে সুপারস্টার বলে থাকি, তো খুব ইচ্ছা আছে কি তার সাথে কাজ করার? অবশ্যই, লাস্ট টাইম তুফান দেখার পরে তো আমি তার ফ্যান, পাগলা ফ্যান টাইপের হয়ে গেছে, আমার এত ভালো লাগছে। অফকোর্স আমি চাই, শাকিব খান তো অবশ্যই আমাদের বাংলাদেশের বললাম না নাম্বার 1, তো ওনার সাথে একটা কাজ করার সুযোগ আসলে তো আমি নিজেকে মনে খুব লাকি ফিল করব, খুব লাকি মনে করব। যদিও আমি জানি না ওনার সাথে কাজ করতে গেলে ওনার ওই সিরিয়ালগুলোর মধ্যে মানুষ ঠেলে দেয়, যেটা খারাপ লাগে শুনতে, মানুষ যখন বলে তার তৃতীয় বউ হতে যাচ্ছেন, চতুর্থ বউ হতে যাচ্ছেন, এই ওয়ার্ডগুলো আমার খুব খারাপ লাগে, সত্যি কথা। যেটার কারণে একটা সময় মনে হতো না এই বদনামটা অ্যাটলিস্ট নিতে চাই না। তারপর এরকমও বলে তৃতীয় বাচ্চার মা হতে যাচ্ছেন। তো এই জিনিসগুলোর কারণে আমার একটা সময় মনে হতো যে না এরকম কেন বলে, এই জিনিসটা অ্যাটলিস্ট নেওয়া যায় না। আপনাকে অন্য কোনো বদনাম দিলে নেওয়া যায়, বাট এই বদনামগুলো খুব কষ্ট লাগে। বাট আর্টিস্ট হিসেবে তো ওনার সাথে কাজ করতে চাওয়াটা আমি মনে করি সবারই ড্রিম। বর্তমানে একটি ট্রেন্ড চলছে, বিশেষ করে মিডিয়াতে অনেকেই হচ্ছে সাকিব খানের নাম ব্যবহার করে ভাইরাল হতে চাচ্ছে। যেমন হচ্ছে আমি সাকিব খানের বউ হতে চাই, সাকিব খানের আমি 3 নাম্বার বউ হব, ইত্যাদি। ওরে বাপরে বাপ, হ্যাঁ আমিও দেখি ইদানিং যে কোথা থেকে মানে কে না কে এসে তারা শাকিব খানের সবাই বউ তোমার হতে চায়। কোনো স্বপ্ন আছে তার বউ হওয়ার?
তৃতীয় বউ হওয়ার? না না না, থ্যাংক ইউ। আপনার কোয়েশ্চেনটাই খুব ভয়ঙ্কর ছিল। ওই ড্রিমও দেখি না। কোয়েশ্চেনটাই অনেক ভয়ঙ্কর ছিল। কেন? মানে সে বাংলাদেশ কাজ করতে চাও তার বাংলাদেশে সাথে? কি মানে বিয়ে করার মানুষের অভাব? বিয়ে করার মানুষ তো মানে বিয়েটা জাস্ট করতে চায় না, তাই বিয়ে করার জন্য এত তো মানুষ থাকলে আমার শাকিব খানকে কেন বিয়ে করতে হবে, তাই না? আচ্ছা। আমি তো ভাই এখনো বিয়ে করি নাই, তো আমার তো একটা ফার্স্ট হ্যান্ড কাউকে লাগবে। যাই হোক, আর এটা আসলে কি মানুষ কিছু না পেয়ে হয়তো বা বলে, মানে জানি না, ড্রিমও তো থাকে। আর এটা স্বাভাবিক, একজন নায়ক, সে তার সফলতা তো এখানেই, তাই না? তাকে সবাই বিয়ে করতে চায়, অন্য কিছু বাদ দেন, বিয়ে করতে মানে চায়। বললেই ভাইরাল হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওইটাও একটা ব্যাপার, ওইটাও একটা ব্যাপার। বিয়ে করতে চাই বললেই ভাইরাল হওয়া যায়, এটাও একটা ব্যাপার। হ্যাঁ, ভাইরাল হতে গেলে তো ভালো। আর এখন তো আমাদের এমন একটা সময় চলছে যে যে যত ভাইরাল তার ডিমান্ড তত বেশি। ভাইরাল হওয়ার জন্য যে কোনো কিছু করা মানে আনন্দদায়ক, ব্যাপারটা এমন হয়ে গেছে। আর এখন এমনও হয়ে যাচ্ছে, টিকটক থেকে শুরু করে সবাই যেখানে ভাইরাল হচ্ছে, তারা অ্যাক্টিং পারুক না পারুক, তাদেরকে অ্যাক্টিংও করানো হচ্ছে, তাদেরকে মডেলিং করানো হচ্ছে। সে যেই হোক, ওই প্রিন্স মামুন বলে একটা ছেলে আছে দেখলাম, আরেকটা কে যেন আগে ছিল, এমন করে যে চুলগুলো করতো, ছেলেটার নাম জানি কি, ওই যে কালারফুল একটা হেয়ার ছিল যে, আচ্ছা হ্যাঁ, অপু ভাই, হ্যাঁ আমার ভালো লাগতো, আমার না ওদেরকে মজাই লাগতো, ওরা খুব খুব ভালো, মজাই লাগতো। তো এই জিনিসগুলোকে নিয়ে দেখলাম যে অ্যাক্টিং করানোর একটা প্রবণতা চলে আসছে। কারণ দর্শক আসলে কি দেখতে চায়, বাংলাদেশের দর্শক মনে হয় তাদের কি দেখতে চায় সারাক্ষণ, তারা ভালো কাজ দেখতে চায় না, ভালো একটা স্টোরি দেখতে চায় না, ভালো অ্যাক্টিং দেখতে চায় না, গ্ল্যামারাস ইস্যুটা হইলে সেটাকে গালাগালি করতে বেশি পছন্দ করে। আমাদের কাছে হচ্ছে কি, কাউকে যদি আমরা গ্ল্যামারাস ওয়েতে দেখি, কাউকে যদি দেখতে আমাদের সুন্দর লাগে, কেউ যদি একটু সামহাও একটু কি বলে ড্রেসটা যদি একটু স্টাইলিশ পরে, তাকে গালাগালি করবে। আর আদারওয়াইজ যত লেমগিরি করেন আপনি, যত পরিমাণে মানে থাকে না, তার বউ হইতে চাই, এটা হইতে চাই, সেটা হইতে চাই, এগুলো করবেন, আপনি ভাইরাল হয়ে যাবেন। এগুলো করলে আপনাকে প্রচন্ড ভালোবাসবে। তো মানে কি বলবো, কিছুদিন আগে যেমন আমি একটা ভিডিও বানিয়েছিলাম, সেটা হচ্ছে হাতির ঝিলে একটা রিক্সা উঠে এসছে। তো ওইটা আমার টিকটকে দেখলে বুঝতে পারবেন। টিকটকে হুট করে আমি দিলাম, যে কারণ এটা বিরক্ত হয়ে যাচ্ছে। 5 জানুয়ারি থেকে ব্যাটারি চালিত রিক্সা, যেখানে হাতে ছিল নর্মাল রিক্সারও কোনো অ্যালাউ ছিল না, কারণ আমাদের ঢাকা শহরে কিছু রুলস মেনেই আমাদেরকে চলতে হবে। রাস্তাঘাটে তো এমনি প্রচন্ড রকম জ্যামের কারণে আমাদের জীবনযাত্রাটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে, আগেই ছিল। সেখানে যদি এখন রিক্সা, ব্যাটারি চালিত রিক্সাগুলো যেখানে সেখানে উঠে যাচ্ছে, ওদের কোনো রুলস মানে না, উল্টা রোড থেকে আসতেছে, ওদের কোনো ব্রেকিং সিস্টেম ঠিকঠাক নাই, ওদের কারণে অনেক মানুষ অ্যাক্সিডেন্ট করতেছে। ইনফ্যাক্ট আমারও গাড়ির মধ্যে এমন হয়েছে যে গাড়ি ছিলে ফেলছে ওরা। ইনফ্যাক্ট ওদেরকে নিয়ে কোনো কিছু বলাও যাবে না, আমাদের সোসাইটিতে খুব সুন্দরভাবে বলা আছে যে ওদেরকে নিয়ে কোনো কথা বলা যাবে না, বিকজ অফ ওরা ওরা গরিব, ওরা ঠিক আছে, আমি রেসপেক্ট, অফকোর্স আমার সামর্থ্য থাকলে ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব, কিন্তু ওরা আপনার আমার যে ক্ষতিটা করতেছে এটার কথা কেউ শুনতে আসবে না। কারোর সাথে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কিছু একটা হয়ে গেল, ওই মানুষটা সবাই তার দলে চলে যাবে। আপনার একটা গাড়ি থাকছে, বা আপনার হয়তো বা আপনি ক্ষতিটা আপনারই বেশি হচ্ছে, বাট সেটা কেউ দেখবে না। কিছু হলে সে তো একজন রিক্সাওয়ালা, তাকে কি এটা বলা আপনার উচিত হয়েছে? সে তো একজন রিক্সাওয়ালা হওয়ার কারণে সে যে খুশি তাই করতে পারে। সে একজন রিক্সাওয়ালা হওয়ার কারণে সে কোনো রুলস মানবে না। সে একজন রিক্সাওয়ালা হওয়ার কারণে আপনিই দোষী, সে দোষ করলেও আপনি দোষী। এই যে সেন্টিমেন্ট, এগুলো তুমি কি বলবো, এগুলো দেখতেই মানুষ পছন্দ করে। কোনো কিছু মানুষ আমার দেখে না, যে আমি বললাম ভিডিওটাতে এদেরকে কি করা উচিত, যারা রুলস মানে না, ব্যাটারি চালিত রিক্সা নিয়ে হাতের ঝিলে উঠতে যায়। সবার প্রশ্ন, হাতের ঝিল কি আপনার বাবার হয়ে গেছে নাকি? ভাই এটা তো কোয়েশ্চেন হতে পারে না। আপনার আমার সবার, আমাদের সবার সুন্দর একটা জীবনযাত্রা মেনটেন করার জন্য তো আমাদের রুলস মেনে চলতে হবে। সেখানে রিক্সা একটা সেন্টিমেন্ট নিয়ে এসে আপনি সেখানে প্রতিটা মানুষের অধিকার নষ্ট করে ফেলতেছেন, অন্যান্য মানুষ অ্যাক্সিডেন্ট করে জীবন হারিয়ে ফেলতেছে, সেটাকে আপনার নর্মাল দেখছেন। শুধুমাত্র একজন রিক্সাওয়ালা হলে তাকে আমাকে ছাড় দিয়ে কথা বলতে হবে। আমাদের সেন্টিমেন্ট কাজ করে। এক্স্যাক্টলি, সেন্টিমেন্ট। ওইটার ভিউজ হয়ে গেছে মানে প্রায় 1 মিলিয়ন হয়ে যাচ্ছে নাকি ভিউজ, আমি দেখলাম। ওরে বাবা, অন্য কিছুই দেখছেন আমার, ওই জিনিসটা দেখতেছে আর গালি দিচ্ছে। মানে যেহেতু তো গালি খাবে সে তত বেশি ফেমাস। তো এটাই বললাম যে ভাইরাল হওয়াটা আসলে এখন মানুষের ওই ট্রেন্ডিং একটা ইস্যুতেই চলে গেছে। ভালো জিনিস আমাদের দেখতে ভালো না, বাট যারা দেখে ফেসবুকে, যারা ফলো করে, তারা ভালো জিনিস ওদের কাছে পছন্দ না। ওদেরকে কাউকে গালি দিতে ভালো লাগবে, আইদার কাউকে নিয়ে খিল্লি উড়াইতে ভালো লাগবে। এখন আরেকটা জিনিস দেখি আমরা, যে শর্ট ভিডিওগুলো মানুষ দেখতে খুব পছন্দ করে। রিলস মানে 1 মিনিটের 2 মিনিটের ভিডিওগুলো দেখতে পছন্দ করে। মানে মানুষের ওই ধৈর্যটুকু নেই যে পুরো ভিডিওটা দেখবে।
এটা এটা আসলে সত্যি কথা, এটাও একটা ভালো কথা বলেছেন। মানুষ আসলে ডে বাই ডে এত পরিমাণে স্ক্রলিং এ ব্যস্ত থাকে, কতক্ষণে কি মানে না এটা ভালো লাগছে না, এটা ভালো লাগছে না, মানে এটার কিছু থেকে যে আমি কিছু শিখতে পারি, আমি কিছু জানতে পারি, এটা আমার একটু বোঝা উচিত যে এটা শিক্ষণীয়, ওইটা আমার প্রয়োজন নেই, বা সবকিছু সরাই দিচ্ছে। তো এটার মধ্যে মাসালাদের একটা 1 সেকেন্ডের মধ্যে কিছু একটা পেতে হবে, এই যে এটা না আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের ব্রেনও এফেক্ট ফেলছে। এটার কারণে আসলে আমরা সাইকোলজিক্যালি মনে হয় অনেক উইক হয়ে যাচ্ছি। এটার কারণে আমাদের ধৈর্য শক্তি কমে যাচ্ছে। আমরা এখন প্রচুর পরিমাণে সুইসাইডাল কেস দেখতে পাচ্ছেন, মানুষ খুব ইজিলি সুইসাইড করে ফেলতেছে। তো আমি মনে করি ওইটা একটা রিজন, আসলে আমরা জীবনে খুব ইজিলি সবকিছু পেতে চাই, খুব তাড়াতাড়ি সবকিছু পেতে চাই, মজাটা আমরা খুব তাড়াতাড়ি পেতে চাই, হেরে যাওয়াটা আমরা নিতে পারি না, বা কোনো কিছু শিখতে চাই না, কোনো কিছুতে সময় দিতে চাই না, ধৈর্য ধারণ করতে পারি না। তো এই প্রবণতাটা আসলে আমাদের কাছে মানে আমি মনে করছি যে রাইট নাও এটা একটা ব্যাধিতে পরিণত হয়েছে। আচ্ছা, এবার একটু অন্য প্রসঙ্গে আসি। সেটা হচ্ছে, আমরা জানি যে কিছুদিন আগে ছাত্র আন্দোলন হলো, এবং এই ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শিল্পীদের মধ্যে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ হয়, এবং এই হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশট ভাইরাল হয়ে যায়, যেটার নাম হচ্ছে আলো আসবেই। হ্যাঁ, এ প্রসঙ্গে তুমি কি বলবে? তো যেখানে শিল্পী- অন্ধকার আসবেই, অন্ধকার নিয়ে আসার জন্য একটা গ্রুপ বানানো হয়েছিল আলো আসবে না। হ্যাঁ, শিল্পী ধারী কিছু মানুষ যারা আসলে একসময় আমাদের দেশের বলা যায় সুনামধন্য আর্টিস্ট হিসেবেই তারা পরিচিত ছিলেন, তাদের কিছু কথাবার্তা আসলে আমাকে খুব ব্যথিত করেছে। আমিও দেখলাম যে এইভাবে কথা বলতে পারে, গরম পানি ঢেলে দাও বলে বলছিল স্টুডেন্টদের উপরে। সে তো একজন মা, তাই না? সেও নিশ্চয়ই, তারও নিশ্চয়ই সন্তান আছে। আমি জানি না তারা কিভাবে এই ধরনের কথাবার্তা বলতে পারে। ইনফ্যাক্ট আমি এইটাও শুনেছি অনেক কিছু তো ভাইরাল হয়েছে, ইভেন আমারও কোনো কিছু একটা স্ক্রিনশট ওখানে গিয়েছিল, সবাইকে তারা খুঁজে খুঁজে বের করছিল যে কারা। যেহেতু সেই প্রথম থেকে আমিও খুব বেশি অ্যাক্টিভ ছিলাম, আমি স্টুডেন্টদের সাথে বলতে কি আমি নিজেও তো স্টুডেন্ট দ্যাট মোমেন্ট, আমার তো জাস্ট শেষ হলো, তো 1 বছরও হয় নাই, স্বাভাবিকভাবে আমি সবাইকে চিনি। আর আমার বাসার সামনে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, ব্র্যাক ইউনিভার্সিটি, সবাই চেনা জানা। দেখা হচ্ছে আমার বাসার সামনে যেমন ইম্পেরিয়াল কলেজ, এখানে আমার ফ্রেন্ড পড়াশোনা করেছে, এখানেরও আমার চেনা জানা আছে, ওদের সাথে যাওয়া। তারপর হচ্ছে আইডিয়াল কলেজ, সবকিছুই কিন্তু আমার আশেপাশে, সবাইকে আমি চিনি জানি। তো আমি খুব অ্যাক্টিভ ছিলাম এবং লিখছিলাম। আমি জানি না দ্যাট মোমেন্টে যে কি হবে, কি হতে যাচ্ছে, বাট এটা তো মেনে নেওয়া যায় না। আমি 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 একজন স্টুডেন্ট, আমি একজন জনগণ, আমি একজন নাগরিক। আমার অধিকার তো পরে থাকুক, আমাকে মেরে ফেলার দায়িত্ব নিশ্চয়ই আমার দেশের রাষ্ট্রের কোনো কর্মকর্তার সেই অধিকারটা নেই, যাকে কিনা আমার টাকা, আমার ভ্যাট ট্যাক্সের টাকা দিয়ে তার বাচ্চার খাবার দাবার, তার খাবার দাবার থেকে শুরু করে তার বেতন ভাতা সবকিছুই আসে। সেই মানুষটার যে গুলি কেনা হয় সেটা আমার টাকা দিয়ে হয়, সেই জিনিসটাতে আমি সোচ্চার ছিলাম। তবে শুনেছি এই জিনিসটাকে এইভাবে কেউ চিন্তাই করলো না যে আমরা প্রতিটা স্টুডেন্ট, আমরা কারো না কারো সন্তান, আমরা কারো না কারো ছেলে মেয়ে ফ্যামিলি। সে নিজের ছেলে মেয়েকে যদি এরকম গরম পানি ঢেলে দেওয়ার কথাটা অন্য একটা মহিলা বলতো, তার শুনতে কেমন লাগবে? আমার তার কাছে প্রশ্ন যে আপনার সন্তানকে যদি কেউ একজন বলতো যে গরম পানি ঢেলে দেন ও তাকে গুলি করে মেলে ফেলেন, যেমনি হোক ওদেরকে প্রতিহত করতে হবে, আপনার ফিলিংসটা কি হতো? সো ওনাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই। ওনার আলো আসবে বলে যে গ্রুপটা বানিয়েছে সেটা তো আমি দেখলাম অন্ধকার ছাড়া কিছুই না। ইনোসেন্ট ছেলে মেয়েগুলো আমার সামনে আমি দেখেছি, আমি দিনের পর দিন কান্না করেছি, দিনের পর দিন আমার সেই কষ্টের মধ্যে থেকে আমি বলতে পারবো যখন কিভাবে সিচুয়েশন হয়েছে। আমার সামনে যখন আমি কাউকে নিয়ে হসপিটালে কেউ নিয়ে যাচ্ছে, আমি একটু পরে তাকে দেখতে যাচ্ছি, নাগরিক হসপিটাল ছিল ইয়াতে আফতাবনগরে, গিয়ে দেখলাম সে মারা গেছে। একটা ছোট বাচ্চা, সে খেলতে বের হয়েছে, আমি তাকে চিনিও না, 14-15 বছরের। ওই পার থেকে বনশ্রী এই পার থেকে গুলি করে আমার চোখের সামনে আমি গিয়ে দেখলাম মূল্য, সে একটা জায়গায় বলে সিঁড়ি বেয়ে বেয়ে পড়ছে। তার ফ্যামিলিকেও আমরা খুঁজে পাচ্ছিলাম না, তার ফ্যামিলি কোথায়, ইন্টারনেট বন্ধ, সবকিছু বন্ধ 19 তারিখে। সো এই সিচুয়েশন তো আমরা দেখেছি। ওই সিচুয়েশন থেকে কিভাবে একজন আর্টিস্টরা এই ধরনের কথা বলতে পারে? তো তাদেরকে নিয়ে আমার কিছু বলার নেই, ঘৃণা। সত্যি কথা আমার এখন ঘৃণা লাগছে যে আপনাদেরকে আমরা একসময় বাংলাদেশের কতখানি আছে কোনটার আলো আসবে এই গ্রুপটা? না, এটা এটা কি 100% সত্যি? সত্য একটা গ্রুপ ছিল। হ্যাঁ, এটা আসলে একটা গ্রুপ ছিল। আমিও শুনেছি, বললাম না আমাকে নিয়ে কথা বলছে নাকি, যে কে, ওকে তো দেখলাম না। ওরে বাপরে, মানে এইভাবে বলছে ইকবালের নায়িকা, মানে এইভাবে বলতেছে আচ্ছা, আচ্ছা। ওদের সবগুলোর সোজা করা হবে, মানে অনেক কথা হয়েছে এরকম। তুমি কি মনে করো শিল্পীদের কোনো পলিটিক্সে জড়ানো উচিত বা না? না, আমি এটা কখনোই মনে করি না। কারণ শিল্পী তো জনগণের, শিল্পী সবার। মানে তার পলিটিক্স মানে কি, কোনো একটা দলের অন্তর্ভুক্ত কেউ একজন সদস্য, কিন্তু শিল্পীরা কোনো দলের অন্তর্ভুক্ত হতে পারে না। আমরা তো বিএনপি কে, আওয়ামী লীগকে, জামাত ইসলামকে, আরো এবিসিডি কে, তাদেরকে আমাদের চেনার প্রয়োজন নাই, আমরা তাদেরকে চিনতে চাই না।
আমরা জনগণের, সাধারণ জনগণের, যারা আমাদের কাজগুলো দেখবে, আমাদের কাজগুলোকে ভালোবাসবে, আমাদেরকে ভালোবাসবে, আমরা তাদের জন্য। সো আমি পার্সোনালি কখনোই মনে করব না যে, আর রাজনীতিটাকে তো সবাই এখন পেশা হিসেবে নিয়ে নিছে। রাজনীতিকে কখনো পেশা, এটা তো একটা, আমার জানা মতো রাজনীতি হবে হচ্ছে সেবামূলক কাজ। এটা তো কখনো পেশা হতে পারে না। একটা মানুষের ডিফারেন্ট কোনো ধরনের ক্যারিয়ার থাকবে, তারপর সে যদি দেশের সেবা করতে চায়, জনগণের সেবা করতে চায়, সেক্ষেত্রে সে তার দায়িত্ববোধ থেকে হয়তো বা সে রাজনীতিতে আসতে পারে, যদি সে মনে করে যে সে আসলে ওই ওই দায়িত্বটাকে প্রপারলি পালন করতে পারবে। আর সেটা না পালন করে পেশা হিসাবে, আমার ক্যারিয়ার হিসেবে টাকা কামানোর একটা ওয়ে কেন রাজনীতি হবে? সো আমি শিল্পী কেন, আমি যে কোনো মানুষ যারা কিনা পেশা হিসেবে রাজনীতি নিতে আসে, তাদেরকেও আমি মনে করি তাদেরও আসা উচিত না। আচ্ছা আচ্ছা, মানুষকে হলমুখী করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া উচিত তোমার কি মনে হয়? আমি একজন বাংলা সিনেমার আর্টিস্ট হিসাবে, যদিও খুব ছোট একজন আর্টিস্ট, আমি তো অবশ্যই চাইবো মানুষ বেশি বেশি করে বাংলা সিনেমা দেখুক, এবং বাংলা সিনেমার প্রতি মানুষ আগের মতো আবার আস্থা ফিরে আসুক, মানুষ হলমুখী হোক। তো সেক্ষেত্রে আমি জানি না, মানে পুরো পদক্ষেপগুলো তো নেবেন আমাদের সিনিয়র যারা আছেন বা বিভিন্ন পর্যায়ে যারা মানে ওই জায়গাটাতে বিলং করেন, তারাই নেবেন। তবে আমার কাছে মনে হচ্ছে রাইট নাও আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে সবার আগে ভালো ভালো সিনেমা নির্মাণ করা, ভালো বাজেটের সিনেমা নির্মাণ করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে। এবং একজন আর্টিস্টকে মানে নির্ণয় করার ক্ষেত্রে শুধু ব্যক্তি পরিচয়ের বাইরে, যে আপনার আমার সাথে পরিচয়, আপনি আমাকে চেনেন, তার বাইরে গিয়ে অডিশন নিয়ে একজন ক্যারেক্টারের জন্য ওই মানুষটা পারফেক্ট বা ওই মানুষটাকে নিয়ে কাজ করতে চাই, ভালো অ্যাক্টিং করে, ভালো দরকার এই ক্যারেক্টার জন্য এই মানুষটাই হবে, ওই ব্যক্তি মানে স্বার্থ বাদ দিয়ে আসলে আর্টিস্টদেরকে সুযোগ করে দেওয়া উচিত, ভালো ভালো আর্টিস্টদের। আর তার পাশাপাশি হচ্ছে আমাদের প্রচুর হল দরকার, অনেক হল বানাতে হবে, তার জন্য অনেক সিনেমাও লাগবে। বেশি বেশি করে সিনেমা বানানোটা এখন বেশি ইম্পর্টেন্ট, বেশি বেশি কোয়ালিটিফুল সিনেমা, স্টোরি ভালো হবে, ভালো নির্মাণ হবে, ভালো গল্প হবে, ভালো অভিনেতা অভিনেত্রীরা কাজ করবে। তো আমার কাছে মনে হচ্ছে এই কিছু জিনিসগুলোকে একটু সংস্কার করলে মনে হয় আমাদের সিনেমা ইন্ডাস্ট্রিতে মানুষ আবার ফিরে আসবে, আবার ভালো ভালো সিনেমা হবে, এবং মানুষ আমরা হলমুখী আবার হবে। এটাও দেখি যে একই শিল্পীকে বারবার নেওয়া হচ্ছে, নতুন শিল্পীদের সেক্ষেত্রে কি বাদ হ্যাঁ, পড়ছে? হ্যাঁ, হ্যাঁ, নতুন শিল্পীকে সেই ক্ষেত্রে একটু সুযোগ কম দেওয়া হচ্ছে, হয়তো বা তারা ভরসা করতে পারছে না সেই মানে আর্টিস্ট আসলে কতটুকু হলে মানুষকে টেনে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমি দর্শকদেরকেও বলবো যে হ্যাঁ, আপনার যদি কোনো আর্টিস্টের কাজ প্রথমে ভালো না লাগুক সেটা ভুলে যাওয়ার আগে আমাদের বাংলা সিনেমা, আমাদের ইন্ডাস্ট্রিকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদের সাপোর্ট কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আপনাদের হল কিন্তু বিনোদনের একমাত্র মাধ্যম। আপনার দৈনন্দিন কাজে জিজ্ঞেস চিন্তা করে দেখবেন, আপনি একটা সিনেমা দেখার পরে যে আনন্দ ভালো লাগাটা নিয়ে আপনাদের একটা তৃপ্তির বা ভালো লাগা, হাসি হোক, মজা হোক বা ভালো না লাগুক, একটা হল থেকে বেরিয়ে আসার পরে খুব রিফ্রেশ কাজ করে। ওই মুহূর্তে আপনি ফোন দেখবেন না, কারোর সাথে কথা বলবেন না, পুরো ওই জায়গাটাতে আপনার একটা ব্রেইনও কিন্তু রিল্যাক্স হয়, আপনি একটা চিন্তায় যেতে পারবেন। তো আমি মনে করি যে আসলে আমাদের দৈনন্দিন জীবনে তো অনেক ক্লান্তি, অনেক সমস্যা, ওই সময়টুকু যদি আপনার হলে গিয়ে সময় কাটান, আই থিঙ্ক খারাপ লাগবে না, খুব ভালো সময় যাবে। তো দর্শকেরও উচিত আসলে আমাদেরকে সাপোর্ট করা, বেশি বেশি করে বাংলা সিনেমাকে সাপোর্ট করা, নিজের দেশের স্বার্থে, আমাদের স্বার্থে। মিষ্টি জাহান, 10 বছর, 20 বছর বা ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চাও? আমি তো বললামই যে আমি তো বেসিক্যালি ভাবতাম যে হয়তো বা ইন্ডাস্ট্রির কাজ করব, বেশি বেশি করে ইন্ডাস্ট্রিতে কাজ করব, অনেক ভালো ভালো কাজ আসবে। নায়িকাদের মানে আগেও বলেছে এটা যে 10 জন আর্টিস্টকে যদি আগামী 10-15 বছর পরে মানে লিস্ট করা হয়, তার মধ্যে আমার নামটাও থাকুক, সেটাও আমি চাচ্ছিলাম। বাট এখন মনে হচ্ছে যে আমার তো একটা সেকেন্ড ক্যারিয়ার করা উচিত, যেটা আমি বলছিলাম যে হোটেল ম্যানেজমেন্ট নিয়ে আমি একটা পিএইচডি করতে চাই। তুমি যদি এখন অন্য ক্যারিয়ার বেছে নাও, সেক্ষেত্রে তোমার এই যে স্বপ্নটা, এটা ভঙ্গ হবে না? ভঙ্গ তো অবশ্যই হবে, কারণ আমার তো প্রথম ড্রিমই ছিল আমার ইন্ডাস্ট্রিতে কাজ করা। কিন্তু দেখুন, আপনাকে এটাও মেনে নিতে হবে যে আপনার কাজের সুযোগটা আসলে প্রপারলি যদি না আসে, আপনার তো সেকেন্ড চয়েস কিছু না কিছু থাকবেই। তো আমি তো এটা এখনো চাই যে আগামী 10 বছর পরে 10 জন আর্টিস্টের নামের মধ্যে, তালিকার মধ্যে আমার নামটা থাকুক, আমাকে মানুষ চিনুক, বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসুক,
কিন্তু মানুষের মধ্যে যে নেগেটিভিটি, আমাদের মানুষের মধ্যে যে নেগেটিভ চিন্তাধারা, একটা মানুষকে পজিটিভ ওয়েতে আমরা কখনোই সাপোর্ট করি না। বাঙালি হিসাবে আমরা পা ধরে টানতে এত পছন্দ করি, এই যে অস্থির প্রতিযোগিতা, সেগুলোর কারণে আসলে সেকেন্ড চয়েসটাকে আমার এখন ফার্স্ট চয়েস করে নেওয়া উচিত মনে হচ্ছে আমার। আচ্ছা, এই আর কি। আমরা তোমার অনেক কথা শুনলাম, এখন শুনতে চাচ্ছি তুমি কি এখনো সিঙ্গেল নাকি খুব শীঘ্রই বিয়ে করার চিন্তা ভাবনা আছে? না, খুব শীঘ্রই বিয়ে করব না। আর ওই অর্থে বলতে গেলে সিঙ্গেলও বলা যায় না, আবার মিঙ্গেলও বলা যায় না। তবে হ্যাঁ, খুব আন্ডারস্ট্যান্ডিং ভালো, যার সাথে আমার দীর্ঘদিনের একটা ফ্রেন্ডশিপ, যার সাথে আমার কোনো কিছু শেয়ার করতে ভালো লাগে, যার সাথে কথা বলতে ভালো লাগে, যার সাথে সময় কাটাতে আমার ভালো লাগে। এমন কেউ না কেউ তো সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে, মানে অস্বীকার করার কিছুই নেই। আবার আবার যে আমি খুব কমিটেড, যে না আমি খুব তাড়াতাড়ি তাকে বিয়ে করতে চাই, সেও আমাকে বিয়ে করতে চায়, তারও পার্সোনাল ক্যারিয়ার আছে। যেহেতু আমরা খুব বেশি পরিমাণে একজন আরেকজনের থেকে অনেক, মানে ডিস্টেন্স, অনেক বয়সে বড় ওরকমও না, 2-3 বছরের ছোট বড়। সো দুজনেরও একটা ক্যারিয়ার, লাইফ সবকিছু আছে। ওই সেটেলমেন্টের পরে হয়তো আমরা চিন্তা করব যে আমরা আসলে আমাদের মানে সেকেন্ড কোনো জায়গায় নিয়ে যাই। তবে হ্যাঁ, ভালো লাগার মানুষ, যাদের সাথে কিছু শেয়ার করাটা মানে খুব কমফোর্টেবল আমি বেসিক্যালি, এরকম কেউ তো আছেই অবশ্য। তোমাকে অনেক ধন্যবাদ, অনেক কষ্ট করে তুমি এসেছো। তো এই যে আজকে যে প্রোগ্রামটির নাম হচ্ছে আমি কিছু বলতে চাই, হুম। এখানে এসে কেমন লাগছে বা এই নামটি কেমন লাগছে? এখানে তো অনেক কিছু আমি বলে ফেলেছি অবশ্য, এবং নামটা আমার কাছে ব্যতিক্রম লেগেছে, খুবই ভালো লেগেছে যে আমিও কিছু বলতে চাই। আর এই সময় তো সবারই বলা উচিত। আমরা সবাই বলতে চাই, সবার মনের কথা শুনতে চাই। সো প্লিজ সবাই বেশি বেশি করে বলুন, বেশি বেশি করে শুনুন, এবং কিছু বলতে চাইলেও বলবেন আমি কিছু বলতে চাই। তোমার দর্শকদের উদ্দেশ্যে কি বলার আছে? দর্শকদের উদ্দেশ্যে তো আমি সবসময় বলি যে প্লিজ বাংলা ইন্ডাস্ট্রিটাকে আপনারা সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আসলে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিটা ডে বাই ডে তলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে। আমি আসলে ওই ইন্ডাস্ট্রিটা চাই না, যে ইন্ডাস্ট্রিতে আসলে ভাইরাল হওয়াটাই ফ্যাক্ট, যে ইন্ডাস্ট্রিটাতে আসলে কাজের বাইরে আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশি চর্চা। হ্যাঁ, চর্চা হতেই পারে, কিন্তু ব্যক্তিগত জীবনটাকে সবসময় নেগেটিভলি মানুষের কাছে রিপ্রেজেন্ট করা। আমি কোনো কিছু একটা বলতে চাইলেই আপনাদের আক্রমণাত্মক যে মেন্টালিটি, সেই জিনিসগুলো থেকে আপনারা বেরিয়ে আসুন। দর্শকদেরকে এটাই বলবো যে প্লিজ আপনারা একটু মানবিক, একটু নৈতিক এবং একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা করুন। হ্যাঁ, আপনার চয়েসে যেমন আমি চলবো না, আমার চয়েসে কিন্তু আপনি চলবেন না। সো অলওয়েজ আপনার যেটা পছন্দ সেটা আমার উপরে চাপে দেওয়ার যে টেন্ডেন্সি, যে মানে প্রতিযোগিতা, সেখান থেকে বেরিয়ে আসুন। আপনি চিন্তা করেন যে আপনার ভাল লাগছে না, আমি এভাবে বসে আছি, সেটা আমার চয়েস, আমি কখনো আপনার কথা চেঞ্জ হব না। সেম আপনি যে লাইফটা লিড করছেন, আমি যদি বলি আপনি সেটাকে চেঞ্জ করেন, আপনিও আমার কথা চেঞ্জ হবেন না। সো এটাই বললাম যে আপনারা আপনাদের জায়গা থেকে এসে নিজের প্রফেশন, নিজের কাজ, নিজের ক্যারিয়ার দেখুন। আর এটা এন্টারটেইনিং একটা ওয়ার্ল্ড, তো এটাকে এন্টারটেইন হিসাবে নিন। খুব বেশি পরিমাণে পার্সোনাল নেওয়ার এখানে কিছুই নাই। এখানে আপনি আমার পার্সোনাল কিছু লাগেন না, আমি আপনার পার্সোনাল কিছু লাগে না। মানে আমি কিভাবে বসলাম, আমি কি পড়লাম, আমি কি খাইলাম, সেটা নিয়ে আমার ব্যক্তিগত পার্সোনাল লাইফ কোথায়, এটা আমার পরিবারটা যতটা না মানে সিরিয়াস চিন্তা করছে, আচ্ছা অনেক বেশি আপনারা চিন্তা করেন। সো প্লিজ এটাই বললাম, ফোকাস করেন, কাজের প্রতি ফোকাস করেন, নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। অনেক কথা বলে ফেললাম। হ্যাঁ, অনেক সুন্দর কথা বলেছো যে নিজের দৃষ্টিভঙ্গি চেঞ্জ করেন, পৃথিবী বদলে যাবে। প্রিয় দর্শক, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আমরা কথা বলছিলাম মিষ্টি জাহানের সাথে, আশা করি সবার অনেক ভালো লেগেছে। প্রিয় ভিউয়ার্স, আপনারা এতক্ষণ দেখলেন মিষ্টি জাহানের কথা। আমরা অনেক কিছু শুনতে পেলাম, অনেক কিছু জানলাম, অনেক কিছু শিখলাম। আবারও দেখা হবে অন্য কোনো পর্বে, অন্য কোনো অতিথিকে দিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।